দরকার। আচ্ছা, আজকে হচ্ছে মূলত গ্রন্থ সমালোচনা ক্লাস। গ্রন্থ সমালোচনাটাকে আগে বোঝার বিষয়টা আছে, গ্রন্থ সমালোচনাটা কি জিনিস। আপনারা অনেক কিছু পড়ে আসছেন, সাহিত্য পড়ে আসছেন। সাহিত্যের আরেকটা রূপ হচ্ছে গ্রন্থ সমালোচনা। কেন বললাম এটা, উত্তরটা আপনারা আমার কথা শেষে বুঝতে পারবেন। গ্রন্থ সমালোচনা জিনিসটা হচ্ছে, আপনারা অনেকে মনে করেন গ্রন্থের সমালোচনা করতে, ঠিক আছে? আপনারা কি মনে করেন? গ্রন্থের সমালোচনা করা, ঠিক আছে? আপনারা যদি বিভিন্ন বই দেখেন, বইয়ের মধ্যে একটা বই আছে শিকড়ের, একটা বই আছে, একটা বই আছে হচ্ছে ম্যানুয়ালের, একটা বই আছে, ঠিক আছে? আরো এরকম আরো অনেকগুলা বই আছে, আপনারা গ্রন্থ সমালোচনার বই পাবেন। তো শিকড়ের বইটা যদি আমি ধরি, সেক্ষেত্রে দেখবেন তারা গ্রন্থ সমালোচনার নামে হচ্ছে গ্রন্থের বিবরণ দিছে। আর ম্যানুয়াল বইটাতে অনেকটা ভালো লেখা আছে। তো যারা হচ্ছে মনে করেন যে বই পড়তে চান, তারা হচ্ছে ম্যানুয়াল বইটা দেখতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে, আমি যদি বলেন যে ভাই বই হিসাবে কোনটা দেখলে ভালো হবে গাইডলাইন হিসেবে, সেক্ষেত্রে আমি ম্যানুয়ালের কথা বলবো। আচ্ছা, এটা একটা গেল। তো গ্রন্থের সমালোচনা মানে কি? কিন্তু ম্যাক্সিমাম বইতে এই শব্দটা, জিনিসটাকে খুব বাজেভাবে তুলে ধরা হয়েছে এবং ভুলভাবে তুলে ধরা হয়েছে। এবং আমি যেসব কথাবার্তা বলবো, আমি হচ্ছে পুরো বাংলা বিভাগের অনেকগুলো শিক্ষকের কথাগুলো নিয়ে আসবো, এবং দুইজন বাংলা বিভাগের যারা লিখা মানে লিখে আর কি, মানে যারা আগে বাংলা পড়াতো, প্লাস হচ্ছে হলো গ্রন্থ সমালোচনার বস বলা হয় যাদের, তাদের দুইটা ফরম্যাট আমি আপনাদের সামনে তুলে ধরবো। এটা আমার নিজের ফরম্যাট, এটা তাদের ফরম্যাট, যাতে হচ্ছে আপনারা খুব ভালোভাবে পরীক্ষাতে লিখতে পারেন, ঠিক আছে? তো গ্রন্থের সমালোচনাটা আসলে কি? গ্রন্থের সমালোচনা মানে হচ্ছে গ্রন্থের সম আলোচনা। কি জিনিস? আগে এটা বুঝেন, গ্রন্থের সম আলোচনা। তো ভাই, সম আলোচনা মানে কি জিনিস? মানে গ্রন্থটাকে আলোচনা করবেন, কিন্তু আপনার নিজের কিছু পয়েন্ট আউট বা ভিউ থেকে, পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে আলোচনা করেন, ঠিক আছে? পয়েন্ট অফ ভিউ, কিছু পয়েন্ট অফ ভিউ আছে। আমরা আওয়াজ না করি, ঠিক আছে? তাহলে হচ্ছে যেহেতু এটা একটু ডিপ টাইপের ক্লাস, এটা তো হচ্ছে আওয়াজ করবো পরে, যখন না বুঝলে আওয়াজ করবো। হ্যাঁ, এছাড়া আমরা আওয়াজ করবো না, যেহেতু একটু ডিপ ক্লাস। একটু বুঝার চেষ্টা করবেন, ওখানে অনেক কিছু বুঝার আছে। আপনার গ্রন্থ সমালোচনার একটা, আপনাদের কাছে একটা ত্রাস থাকে, কিভাবে লিখতে হয়, একটা ভয় থাকে। হ্যাঁ, মানে সাহিত্য রিটেন যখন শুরু করেন তখন থেকে একটা ভয় কাজ করে। এবং ম্যাক্সিমামই হচ্ছে গ্রন্থ সমালোচনাতে কম নাম্বার পান পরীক্ষাতে। তো এখানে সবগুলো একটু দেখার বিষয় আছে, যে যতগুলো কথা বলে একটু শুনেন। হ্যাঁ, আর যাদের প্রশ্ন থাকবে, যদি মনে করেন যে বুঝেন না, তাহলে সাথে সাথে কোশ্চেন করবেন। আর যদি রিলেটেড প্রশ্ন থাকে, তাহলে হচ্ছে আপনারা লাস্টে প্রশ্নটা বলবেন। আমি হচ্ছে ঠিক 7:30 থেকে ক্লাস শুরু করছি। আমি হচ্ছে মাঝখানে মিটিং হচ্ছিলাম, আমি এখন পর্যন্ত ল্যাপটপের সামনে আছি, ঠিক আছে? কথা বলেই যাচ্ছি। হ্যাঁ, একবারে এখানে 7:30 থেকে বসা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা কর। হ্যাঁ, তো পয়েন্ট অফ ভিউ কি, এখানে কতগুলো ভাগ আছে, ওই ভাগ থেকে হচ্ছে আপনার ওই গ্রন্থটাকে আলোচনা করবে। তাহলে গ্রন্থ সমালোচনা মানে কি? গ্রন্থের সম আলোচনা করা। সম আলোচনা মানে একটা পয়েন্ট অফ ভিউ থাকবে আপনার নিজের, ওই বেসিসে হচ্ছে আপনি আলোচনা করবেন, ঠিক আছে? এই জিনিসটাই হচ্ছে ম্যাক্সিমাম বইতে বুঝায় না, কোনো কোনো জায়গাতে একবারে এটাকে টোটালি রং ভাবে উপস্থাপন করা হয়েছে। এখন পয়েন্ট অফ ভিউ কি? পয়েন্ট অফ ভিউ আছে, যেমন হচ্ছে আপনি এখানে আসতে পারে হচ্ছে লেখকের কি চিন্তা ভাবনা, তারপরে হচ্ছে লেখকের বৈশিষ্ট্য, তারপরে এখানে কাহিনী সংক্ষেপ কিছুটা আসবে, এখানে তুলনা আসবে, এখানে অনেকগুলো বিষয় আসবে। স্ট্যান্ডার্ড, যারা টিচার আছে, যারা কথা বলছে, তাদের মধ্যে স্ট্যান্ডার্ড হচ্ছে 8টা পয়েন্ট। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আবার তারা আবার ওইটাকে অন্য পয়েন্ট অফ ভিউতে নিয়ে আসছে, 6 থেকে 7টা পয়েন্ট নিয়ে আসছে। আমরা দুইটা জিনিসটাই দেখবো, ঠিক আছে? এখন আমরা দেখি হচ্ছে গ্রন্থ সমালোচনা আসলে কোত্থেকে আসে। যদি আমরা বিসিএস এর প্রশ্নগুলো একটু দেখি, বিসিএস এর প্রশ্নের মধ্যে দেখবেন এই 45 বিসিএস থেকে একটা নতুন ধারা শুরু হয়েছে। এই 45 বিসিএস এটা কিন্তু আমার পুরো কমন ছিল। আমি কিন্তু আমাদের স্টুডেন্টকে যখন সাহিত্য নিয়ে পড়াইছিলাম, আমি কিন্তু ওই তরঙ্গ ভঙ্গ নিয়ে খুব ভালোভাবে আলোচনা করছিলাম। তরঙ্গ ভঙ্গ, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে, এসব যে লেখাগুলো আছে, এই যে প্রশ্নগুলা, যে কোনো গ্রন্থ, এখানে একটু আনকমন বই দেওয়ার চেষ্টা করবো, একটু আনকমন বই দেওয়ার চেষ্টা করবেন। আনকমন বই বলতে কি বুঝেছিলাম? আনকমন যেমন হচ্ছে তরঙ্গ ভঙ্গ, ম্যাক্সিমাম কিন্তু লাল সালু লিখছে, ঠিক আছে? কিন্তু আপনি একটু কি করলেন, একটু একটু আনকমন টাইপের,
ঠিক আছে, অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক, যেমন আমি 43-44 যখন রিটেন দিয়েছিলাম, সেখানে হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কোনো একটি গ্রন্থের সমালোচনা করুন। ম্যাক্সিমামে হচ্ছে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন উত্তর দিছে কি আপনার রাইফেল রুটে আওরাত, ঠিক আছে, অথবা হচ্ছে আপনার পায়ের আওয়াজ পাওয়া যায়, এরকম টাইপের বই। কিন্তু আমি বা আমাদের যে আপনাদের যে মেন্টর যারা আছে তাদের মধ্যে দুই একজন, তারা হচ্ছে আমরা দিছিলাম কি, আমরা দিছিলাম মায়ের সমালোচনা, গ্রন্থ সমালোচনা। মানে আমরা আনিসুল হকের মায়ের গ্রন্থ সমালোচনা করছি, এটা একটু এক্সেপশন। অনেকে হচ্ছে এখানে কি বলে 71-এর কি বলে 71-এর দিন কি বলতেছে, 71-এর দিন বলে। হ্যাঁ 71-এর দিন বলে নিয়ে কথাবার্তা বলছে, মানে লেখা লিখছে। তো যে জিনিসটা হচ্ছে এখানে একটু এক্সেপশনাল দেওয়ার চেষ্টা করবেন যখন যে কোনো একটা গ্রন্থ সমালোচনা দিবে। আর আমার কথাগুলো একটু স্ক্যাটার্ড হইতে পারে, আপনারা চাইলে একটু নোট ডাউন করতে পারেন। তো প্রশ্নগুলো একটু দেখি যে সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত যে কোনো একটা গ্রন্থ সমালোচনা, এবং বললাম যে এখান থেকে একটা নতুন ধারা সৃষ্টি হয়েছে। এর আগে ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কোনো একটি গ্রন্থের সমালোচনা লেখুন, জাতীয় চেতনামূলক যে কোনো একটি উপন্যাসের সমালোচনা, মুক্তিযুদ্ধ ইতিহাস বিষয়ক, বাঙালির ইতিহাস বিষয়ক, অসমাপ্ত আত্মজীবনী, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, বাঙালির ইতিহাস, আর হচ্ছে ভাষা আন্দোলন। আপনারা এই নতুন ফরম্যাট কেন বললাম আর এটা কেন বললাম, যদি একটু প্রশ্নগুলো ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন। কেউ একটা বলতে পারবেন এখানে চেঞ্জটা আসলে কিসে আসছে? এখন থেকে লেখক উল্লেখ করে দিচ্ছে। হ্যাঁ, আরেকটা বিষয় আসছে, আগে যেমন কমন একটা জিনিস ছিল কি, আপনি মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ঠিক আছে, ভাষা আন্দোলন, তারপর হচ্ছে ইতিহাস, বাঙালি মানে বাঙালির ইতিহাস বা বাংলা, ঠিক আছে, এই জিনিসগুলো, এই তিনটা বা চারটা জিনিস পড়লে কিন্তু কমন পড়তো, কিন্তু এখন কিন্তু এটা হবে না। তাহলে এখন থেকে কি হবে, এখন থেকে হচ্ছে লেখকের জিনিসটা আসতে পারে। তো তাহলে আপনারা কি করবেন, আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা যখনই যে সাহিত্যটা পড়বেন, আপনারা যে সাজেশনটা মেনলি ফলো করতেছেন সেটা কিন্তু ওই যে যেই পড়াক আমার সাজেশনই ফলো করতেছেন। তো যেটা হচ্ছে মনে করেন আখতারুজ্জামান ইলিয়াসের বই পড়তেছেন, ঠিক আছে, ওখানে আপনার কমন একটা সাজেশন ছিল কি, যেটা পরীক্ষাতে আসছিল, ওটাও বাদ দিয়ে আখতারুজ্জামান ইলিয়াসের সবচেয়ে বেস্ট যেটা বই, সেটা কি বলেন তো দেখি। আখতারুজ্জামান ইলিয়াসটা এবার আসতে পারে। হ্যাঁ, চিলেকোঠার সেপাই। চিড়াকোঠা সেবা, এই যে পারছেন। কিন্তু আপনাদের যে পরীক্ষা আসছিল হচ্ছে জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এটাও কিন্তু আপনাদের পড়তে হবে, ঠিক আছে, রিটার্ন প্রশ্নের জন্য। তো আপনারা যখন এরকম প্রশ্নগুলা পড়বেন, এটা মূলত কি, এটা কিন্তু গ্রন্থের উপরেই কিন্তু প্রশ্নগুলা পড়তেছে। তা আমি একটু ভালো করে পড়ি, ঠিক আছে, আমার কথা হচ্ছে আমি যখন একটা লেখক নিয়ে পড়তেছি, আমি একটু ভালো করে জানি না এখানে আসলে কি কি জিনিসগুলো আছে। যদি আমি জানি না নিতে পারি তাহলে কিন্তু আমি বিশ্লেষণটা করতে পারবো। যেমন হচ্ছে ওয়ালিউল্লাহ রচিত যে বইটা ছিল তরঙ্গভঙ্গ, এখানে আপনারা পড়ছিলেন কি অ্যাবজর্বধর্মী নাটক হিসেবে তরঙ্গভঙ্গের সার্থকতা, এরকম একটা প্রশ্ন করছিলেন। তখন আমি এটাকে বিশ্লেষণ করছিলাম যে তরঙ্গভঙ্গে শুধু অ্যাবজর্বধর্মী না, এটা কিন্তু নিরীক্ষামূলক নাটক। তো নিরীক্ষামূলক কোন কোন পয়েন্টে কোন কোন ভিউতে সেটা আসছিল, তারপর অ্যাবজর্বধর্মীটা কোন কোন ভিউতে কোন কোন পয়েন্টে আসলো। এখন আপনি যখন এই জিনিসটা জানলেন, একটা বেসিক কনসেপ্ট আপনার আয়সা বললো, তখন আপনি কি করলেন, আপনি একটা ফরম্যাট যখন আপনি তো ফরম্যাট মাথার মধ্যে আছে, একটু পর আমরা ফরম্যাট দেখবো, ফরম্যাট মাথার মধ্যে আসছে, জাস্ট হচ্ছে বসাই দিলাম, ঠিক আছে, আপনার কি হয়ে গেল, একটা সুন্দর গ্রন্থ সমালোচনা হলো, যেখানে হচ্ছে আপনার নাম্বার কাটানোর কোনো জায়গা নাই, কারণ আপনি যে বিশ্লেষণটা করছেন আসলে এই বিশ্লেষণটাই আপনার দরকার ছিল। ঠিক আছে, এভাবে হচ্ছে লেখকের যে গ্রন্থ সমালোচনা গুলো, এগুলো হচ্ছে আমাদেরকে করতে হবে। যে আমরা যখন যে রাইটার নিয়ে রিটার্নের সাহিত্যগুলো পড়বো, হ্যাঁ, তার যে একটা বা দুইটা গ্রন্থ যখন পড়বো, সেই গ্রন্থটাকে হচ্ছে কি করব, ফোকাস করব যে আচ্ছা আমি এটা শুধু সাহিত্যের জন্য পড়বো না, আমি মনে করেন যে গ্রন্থ সমালোচনা হয় এখানে কিছু পয়েন্ট অফ ভিউ বাইর করবো, যে এটা আসলে আর কি কি এখানে কি কি জিনিস থাকতে পারে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের একসাথে দুইটা কাজ হয়ে যাবে। তো এই একটা বিষয় গেল যে আমরা একটা অ্যানালাইসিস দেখলাম, যে প্রশ্নের অ্যানালাইসিস। তারপর হচ্ছে গ্রন্থ সমালোচনা লেখার কৌশল, কোনো নির্দিষ্ট কৌশল নাই, তবে আমি যেটা বললাম দুইটা আমি ফরম্যাট দেখাবো, এই ফরম্যাট দুটার মধ্যে আপনারা থাকার চেষ্টা করবেন। তবে আমি প্রথম ফরম্যাটটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই, যেটা হচ্ছে তারেক মনসুর স্যারের একটা ফরম্যাট, এটা হচ্ছে 8টা পার্ট ফরম্যাট। আর একটা আছে হচ্ছে আমাদের মেহেদী স্যারের ফরম্যাট, ওটা হচ্ছে যখন আপনি কোনো কিছু লিখতে পারবেন না, খুব আননোন একটা, মনে করেন আপনার কমনই পড়ে নেই, তারপরে কিন্তু আপনি গ্রন্থ সমালোচনা লিখতে পারেন, ওরকম একটা ফরম্যাট আপনাদেরকে দেখাবো। এটা জাস্ট সেফটির জন্য, যে আমি এটা শিখবো, আমি যদি কোনো কিছু কমন না পড়ে দেন হচ্ছে আমার সেফটি খেলতে হবে। আর পরীক্ষা তো অবশ্যই না লিখে আসবেন না, সব লিখে আসতে হবে।
তো ওই হিসাব করে হচ্ছে সেফটি হিসাবে আপনাকে আরেকটা ফরম্যাট দেখাবে। আচ্ছা, আমরা এখন ধরেন একটা ডিরেক্টলি হচ্ছে কি করে একটা আহ, গ্রন্থ সমাজে চলে যাই, তাহলে হচ্ছে কি হবে, আপনারা এটার সাথে সাথে কোন পর্যায়ে কি লিখবেন সবগুলা হচ্ছে আপনাদেরকে মাথায় চলে আসবে। ফরম্যাটটা আসলে আপনাকে শুধু ফরম্যাট দেখালে আসলে আপনার মাথার মধ্যে এটা কাজ করবে না। আমি আমি মনে করি যে ফরম্যাটের সাথে সাথে একটা যদি এক্সাম্পল হিসাবে দেখানো যায় তাহলে সাথে সাথে এটা মাথায় ক্যাচ করে। তো একবার আমি এক্সাম্পলে চলে যাই, যে আমি হচ্ছে কি করব, যেমন ভাষা আন্দোলন ভিত্তিক একটা বই, নাম হচ্ছে আরেক ফাল্গুন বা আরেক ফাগুন। তো এটা হচ্ছে আপনার গ্রন্থ সমাপ্তি লিখতে হবে। তো লেখার নিয়ম আছে, ঠিক আছে? লেখার নিয়মটা কি? তো আমরা লেখার নিয়মটা আগে দেখি। প্রথমত আমি বললাম যে এটা হচ্ছে আপনি 8টা ভাগে লিখবেন। 8টা ভাগ কি কি? আপনার 8টা ভাগ থাকবে, 6, 7, 8। 8টা ভাগ কি কি? প্রথম যে ভাগটা সেটা হচ্ছে গ্রন্থের যে পরিচয়, ঠিক আছে? গ্রন্থের পরিচয়। এই গ্রন্থের পরিচয়টা কি জিনিস? গ্রন্থের পরিচয়টা হচ্ছে গ্রন্থ কি। মনে করেন আরেক ফাল্গুন, এই উপন্যাসটা কি ধরনের উপন্যাস? এটা হচ্ছে আপনার একটা ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত উপন্যাস। যেমন একটু আগে বললাম তরঙ্গভঙ্গ, এটা কি ধরনের নাটক? এটা হচ্ছে অ্যাবজর্বধর্মী এবং আপনার নিরীক্ষামূলক নাটক, ঠিক আছে? এই যে কথাগুলো বললাম, এই জিনিসগুলো হচ্ছে আপনার পরিচয়, ঠিক আছে? এবং এই পরিচয়ের সাথে সাথে আপনাকে কি দিতে হবে, এটার একটা এক লাইনের এটার একটা সারমর্ম বা হচ্ছে এটার মূল বক্তব্যটা যদি দিতে পারেন খুব ভালো হয়। যেমন এখানে হচ্ছে কি, এই আরেক ফাল্গুনের কাহিনীটা আপনারা অনেকে পড়ছেন, যেটা সর্বশেষ যেটা লাইন ছিল, আসছে ফাগুন আমরা কিন্তু দ্বিগুণ হব, ঠিক আছে? এটা কিন্তু লাস্ট লেখা ছিল, এবং এটার মানেটা কি ছিল, এটার মধ্যে বাঙালি জাতি জাগরণ সৃষ্টি করছেন। তো বাঙালি জাগরণ, যে বাঙালির মনে যে জাগরণ সৃষ্টি করছে, আসলে এটাই হচ্ছে মূল বক্তব্যটা ছিল এই লাইনটার মাধ্যমে। তাহলে আমার কি হবে, আমি এর সাথে আমি পরিচয় দেওয়ার সাথে সাথে একটা লাইন লিখবো, সেটা হচ্ছে আপনার 52 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির বাঙালি মনে যে চেতনা সঞ্চার করেছিল তার বাস্তব আলেখ্য হিসেবে এই উপন্যাসটি বিবেচনার যোগ্য। মানে হচ্ছে আপনার এটা আপনার নিজের ভাষায় লিখবেন। আর এখানে কোনো কিছু আপনি মুখস্থ করবেন না। সবচেয়ে বড় কথা, আমি আমি ব্যক্তিগতভাবে গ্রন্থ সমালোচনা হচ্ছে আপনি ওই টাইমে, পরীক্ষা হলে ওই টাইমে যে লেখাটা দিতে পারবেন, হ্যাঁ, মুখস্থ করার প্রতি আমি আসলে মানে এটা আশা করি না, ঠিক আছে? গ্রন্থ সমালোচনা লেখা যায় একবার টাইমে। আপনি এখন বৈশা যেটা লিখবেন, হ্যাঁ, আপনার ফর্মেট ঠিক রেখা আপনি চিন্তা থেকে যেটা লিখবেন ওটাই বেস্ট লেখা, বেশ আমি যেটা মনে করি। এবং আপনি লেখার পরে আপনি নিজেও এটাকে বলবেন যে আমি ভালো লিখছি, ঠিক আছে? আমি কখনো মুখস্থের প্রতি বেশি এটাতে করি না, যে আপনি মুখস্থ করার দরকার নেই, জাস্ট কাহিনীগুলোকে একটা সিকোয়েন্সের মধ্যে নিয়ে আসবেন, যে এটার পরে আমি এটা লিখবো, এটার পরে এটা লিখবো, এরকম একটা কাহিনী। মনে করেন আমরা যেভাবে করতাম একটা ছোট একটা পেজের মধ্যে, হ্যাঁ, আমরা হচ্ছে এটা একটা শর্টকাট একটা জিনিস লিখে ফেলতাম। এটা কিন্তু লিখতে 6 পেজ লিখতে হবে কমপক্ষে, 5 থেকে 6 পেজ লিখতে হবে, মাথায় রাখেন কিন্তু। তো 5 থেকে 6 পেজ যদি লিখতে হ্যাঁ, হয়, হ্যাঁ, হ্যাঁ, গ্রন্থ সমালোচনা। হ্যাঁ, গ্রন্থ সমালোচনা 5 থেকে 6 পেজ লিখবেন। আপনার মার্ক থাকবে 15 মার্ক। হ্যাঁ, 20 থেকে 22 লাইন না লিখতে বলছিল তারেক মঞ্জুর স্যারের। তারেক মঞ্জুর স্যার বলছে পাঠ হচ্ছে এটা আপনি 5 থেকে 6 পেজ লিখবেন। এটা যে যে কেউ বলুক, এটা হচ্ছে আপনি 5 থেকে 6 পেজ দেবেন। কেন লিখবেন এটা? আপনি যখন এটা আমি পুরাটা যখন লেখা শেষ করবো, এই লেখাটা আপনার যে পুরাটা লেখা আছে, আপনি এটা কি 22 লাইনের মধ্যে লেখা মনে হতেছে? সবসময় মনে রাখবেন যে, সবসময় যেটা মনে রাখবেন সেটা হচ্ছে আপনি কম লিখলে আপনি সারাংশ বাদে, সারাংশ বাদে অন্যগুলো ফরম্যাটের কোনো একবারে মানে কি বলে আটকানো নাই, বাধা নাই। সারাংশতে 3 লাইনের মধ্যে শেষ করতে হবে, এটা মাথায় রাখবেন। কিন্তু বাকি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনার তারেক মঞ্জুর স্যার কিন্তু খাতা দেখবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে কিভাবে লিখতে হবে, সেক্ষেত্রে আপনি লিখবেন যে আপনি কাহিনী নির্ভর কিছু লিখবেন না। আমি যেটা বললাম যে কাহিনী নির্ভর কিছু লিখবেন, আপনি কি লিখবেন, গ্রন্থের সমালোচনা করবেন। এবং সেটা সমালোচনা আপনি 3 পেজে করতে পারেন, 5 পেজে করতে পারেন, কিন্তু আমি মনে করি যে 5-6 পেজ হচ্ছে অন্য মার্কের জন্য স্ট্যান্ডার্ড, ঠিক আছে? আপনার মার্ক এখানে বিষয়, আপনি মার্ক কত তুলবেন। কথা বুঝতে পারছেন ভাই? যে প্রশ্ন করছিলেন। ভাই পূর্ণ জি নাম্বারের ভাই। জন্য যদি 5-6 পেজ লিখি তাহলে তো আপনি টাইম নিয়ে আপনি হয়তো আপনি সমস্যা হবে যখন না। আপনি যখন লিখতে বসবেন, আপনি যখন লিখতে পারবেন, আপনি যখন একটা পড়ার পর আপনি যখন লিখবেন, আপনার কাছে কি বলে 5-6 পেজ গ্রন্থ সমালোচনার জন্য 15 মিনিট আপনার আরো সময় দেখবেন যে আপনার 1 মিনিট 2 মিনিট বেঁচে যাবে, আপনার হাত অটোমেটিক চলতে থাকবে। আপনি এখানে তো চিন্তা করে লিখবেন না, আপনি হচ্ছে পয়েন্ট গুলো মাথায় আছে,
পয়েন্টের আলোকে খালি লিখতে থাকবেন, ঠিক আছে, তখন আপনার অত বেশি সময় লাগে না। আর আমরা তো ভাইয়া লিখে আসছি, এমন না যে আমরা লিখে আসিনি, আমরা লিখেও আসছি, আমরা ক্যাডার হয়ে আসছি, ঠিক আছে, কামরুল ভাইয়ের ক্যাডার হয়ে আসছে, এই নোটটা কামরুল ভাইয়ের নোট, ঠিক আছে। তো যে জিনিসটা হচ্ছে এগুলা আমরা লিখে আসছি, যেহেতু আমরা লিখে নাম্বারটা পাইছি, তো আমরা জানি আসলে এইভাবে কি করতে হবে। আর সবসময় মনে রাখবেন যে ওই যেটা বললাম, সারাংশবাদে কোথাও কোনো বাধা নিষেধ নাই লিখাতে। আপনাকে রচনাতে বলা আছে 1000 ওয়ার্ড লিখতে, 1000 ওয়ার্ড তো 10 পেজেই লেখা যায়, কিন্তু আপনার রচনা যদি আপনি 10 পেজের মধ্যে শেষ করে দেন, আর আরেকজন যদি 15 পেজ সে ডাটা সহ লিখে, ডাটা সহ সে 15 থেকে 18 পেজ লিখে, তাহলে নাম্বার টিচার কাকে দিবে আপনি নিজে একটু চিন্তা করেন, ঠিক আছে। এখানে কিন্তু শব্দটা ম্যান্ডেটরি না, আমার কথাটা বুঝে গেছে। সো ফ্যাক্টরটা হচ্ছে সারাংশটা আপনি ক্লিয়ারলি 3 লাইনে লিখতে হবে। এছাড়া যা কিছু আছে যেমন ভাব সম্প্রসারণ, ঠিক আছে, তারপর হচ্ছে আচ্ছা আরেকটা হচ্ছে চিঠি। চিঠির ক্ষেত্রে হচ্ছে বাম ডান এটা একটু কমপ্লিট রাখবেন, ঠিক আছে। এর বাদে হচ্ছে সবগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার যে আপনার আলোচনা করাটার মধ্যে কখনো বাধা নিষেধ নেই, এটা একটু মাথায় রাখবেন। তো যেটা বলতেছিলাম, প্রথম হচ্ছে পরিচয়, দ্বিতীয় নাম্বার হচ্ছে ঔপন্যাসিকের পরিচয়, যে লেখক, লেখকের পরিচয়, লেখক কে, সে কি করছে। এখানে বেশি কিছু আপনার লেখার দরকার নাই, ঠিক আছে। এখানে হচ্ছে মানে এখানে অনেকগুলা লেখা আছে, লেখক হচ্ছে সে, তার অনেকগুলা গ্রন্থ আছে, এর মধ্যে এটা উল্লেখযোগ্য, এরকম সামথিং লিখে দিলেও হয়ে যাবে। এরপরে হচ্ছে 3 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে গ্রন্থের বৈশিষ্ট্য এবং হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে। গ্রন্থের বৈশিষ্ট্য মানে হচ্ছে অনেকটা সার সংক্ষেপ বলা যায়, এটাকে সার সংক্ষেপ আমরা বলতে পারি, ঠিক আছে। এখানে লেখা আছে, আমি জাস্ট এখানে কি কি বিষয়টা তুলে ধরবেন সেটা বলতেছি। সার সংক্ষেপ তুলে ধরবেন যে এখানে আসলে কি দেখানো হয়েছে, এখানে কোন বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে। যেমন এখানে একটা দেখেন যে আপনার এই জায়গাতে আপনার এই যে 1955 সালের 21শে ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগ্রাম, এটা কিন্তু মূল বক্তব্য, এবং কর্মীদের চাঞ্চল্যকর দৃশ্যপট এখানে অঙ্কিত হয়েছে। আরেকটা যে ফ্যাক্টর ছিল সেটা হচ্ছে 68 সন এবং হচ্ছে 52 সন, ঠিক আছে, এই জিনিসটা জাস্ট তুলে ধরছে। আপনি এটা না দিয়ে আপনি হচ্ছে এটার উপর বেসিস করে আরো 2-1টা লাইন লিখতে পারেন। তারপরে হচ্ছে কাহিনী সংক্ষেপ, এই জায়গাতে হচ্ছে মূল ফ্যাক্টরটা, যে ছোট বড় ফ্যাক্টর। আপনি মনে করেন টাইম পাচ্ছেন না, ঠিক আছে, তখন আপনি কোথায় এখানে ছোট করবেন, তো সেটা হচ্ছে 4 নাম্বার যে পয়েন্টটা, এটা হচ্ছে কাহিনী সংক্ষেপ। এখানে আপনি ছোট বড় করতে পারবেন, আপনি চাইলে এটাকে 5 লাইন 8 লাইনের মধ্যে কমপ্লিট করতে পারবেন, আপনি চাইলে হচ্ছে এটাকে 12 থেকে 16 লাইনের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে কমপ্লিট করবেন। তো কাহিনী সংক্ষেপের মধ্যে আপনি যদি পুরোপুরি তারেক মঞ্জুর স্যারটা ফলো করেন, তাহলে উনি বলা আছে যে কোনো আপনার লাইন লেখা যাবে না, ঠিক আছে। কিন্তু আপনার দেখা গেছে অনেকগুলা লেখক আছে, সরি অনেকগুলো টিচার আছে, তারা হচ্ছে লাইন না লিখলে, উক্তি না লিখলে নাম্বার দেয় না, ঠিক আছে। সো এখানে আপনাকে কি করতে হবে, সেফ খেলতে হবে। আমি আবার বলতেছি যে একজন স্যারের ফরম্যাট যখন ফলো করবেন, আপনার অন্য জনের কিন্তু সেম ফরম্যাট না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে সেফ খেলতে হবে। যেমন হচ্ছে এখানে আমি একটা কথা বলি যে যে দেখেন, বরকতের খুন ভুলবো না, শহীদের খুন ভুলবো না, ঠিক আছে। এরকম কিছু কিছু লাইন আমরা লাস্টে যে আমি যেটা বারবার বললাম, আসছে ফাগুনে আমরা কিন্তু দ্বিগুণ হবে, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, ঠিক আছে। এই লাইনটা মানে মাস্ট আমার হিসাবে দেওয়া উচিত। এই আরেক ফাল্গুন যেটা দিবেন, যে কেউ যদি দিয়া থাকেন বা সামনে পরীক্ষার মধ্যে, এটা এই লাইনটা কিন্তু মিস না হয়। তো এরকম কিছু কিছু উক্তি আপনাকে আমি আমার হিসাবে দেওয়া উচিত, কারণ হচ্ছে টিচাররা উক্তি দেখতে চায়, অনেকগুলো উক্তি। এখন তারেক মঞ্জুর স্যার সামনে কিন্তু কোনো বোর্ডের মধ্যে নাই, প্রথম কথা। তো যেহেতু উনি বোর্ডের মধ্যে নাই, তো ওনার ফরম্যাটটা আসলে ফুল আপনি দেখলেও আপনি কিন্তু, যেহেতু বোর্ডে নাই, অন্য টিচার কিন্তু আপনার খাতা দেখে, তো সে কিন্তু এটা নাও দিতে পারে। সেই জন্য বলতেছি যে কাহিনী সংক্ষেপের মধ্যে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি চাইলে ওনার ফরম্যাটেও যেতে পারেন, ওনার ফরম্যাটে হচ্ছে আপনি কোনো উক্তি দেওয়া লাগবে, কিন্তু আমি বলবো আপনি উক্তি দেওয়া উচিত এবং এখানে একটু বর্ণনামূলক লেখা উচিত আমার হিসাবে। এরপরে যে পয়েন্টটা হচ্ছে 5 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে মতবাদ, ঠিক আছে। এই মতবাদটা আসলে কি জিনিস, এই মতবাদটা যেমন এখানে আমার কি কি বিষয়গুলো তুলে ধরছে, যেমন হচ্ছে এখানে আমরা কিভাবে হচ্ছে বাঙালির চেতনা প্রকাশ পাইছে এটা ফুটে উঠছে, ঠিক আছে। এখানে আমরা একটু দেখি মতবাদটা, একটু একটু জিনিস আছে, এই জন্য একটু দেখি। এই বইয়ে অনেকগুলো চরিত্রের সংমিশ্রণ, চরিত্র নিয়ে কথা বলা আছে, মনে হচ্ছিল প্রত্যেকটি চরিত্রের প্রয়োজন আছে, ছোট বড় অবদানগুলো, এখানে ম্যাক্সিমাম জিনিসগুলো একটা কমন লেখার মতো,
ঠিক আছে, মানে আপনি চাইলে এই জিনিসটা আগে থেকেই একটা সেট আপ করে রাখতে পারেন, যেটা হচ্ছে আমরা পরবর্তীতে একটা ফরম্যাট যখন দেখবো সেখানে আমরা দেখাবো যে সেট আপ, এটা একটা সেট আপের মতো মতবাদটা। জাস্ট হচ্ছে কিছু শব্দ যোগ আর বিয়োগ করবেন। হ্যাঁ, যে কি বলে, সবগুলো চরিত্রে ছোট ছোট অবদানগুলো বইয়ের আবেদনও বাড়িয়েছে দ্বিগুণ। তারপর হচ্ছে বাঙালিয়ানা চেতনার কথা বলছে, তারপর রোমান্টিক দৃষ্টিভঙ্গি, এখানে কিন্তু রোমান্টিক দৃষ্টিভঙ্গিও ছিল দুইটা ক্যারেক্টারের উপরে। আর লাস্টে তো হচ্ছে অত্যাচারের বিরুদ্ধে নতুন করে জেগে ওঠার কথা তুলে ধরা হয়েছে। এরপরে যে জিনিসটা, মতবাদ দেওয়ার পরে মতবাদটা মূলত হচ্ছে যে দৃশ্যপট চরিত্র এগুলোর একটা মিক্স আপ আর কি। হ্যাঁ, দৃশ্যপট চরিত্র প্লট কেমন ছিল এগুলোর একটা মিক্স আপ হচ্ছে মতবাদ। 6 নাম্বার যেটা, এটা আমার হিসাবে হচ্ছে সবচেয়ে আপনাকে অন্যদের সাথে হচ্ছে ডিফারেন্স করবে এই পয়েন্টটা। ঠিক আছে, এটা হচ্ছে তুলনা। তুলনাটা আসলে কি জিনিস, মনে করেন এই আরেক ফাল্গুনের মতোই কিন্তু ভাষা আন্দোলনের অনেক অনেক অন্যান্য বইও আছে, অনেকগুলা বই আছে। তারপরে নিরন্তরে ঘণ্টাধ্বনি, ঠিক আছে, তারপরে এছাড়া হচ্ছে আরো কয়েকটা বই আছে। তো আপনার আসলে তুলনা হবে ওসব বইয়ের সাথে। ঠিক আছে, যেমন হচ্ছে একটু আগে বললাম কি বলে মায়ের কথা বললাম, মানে শ্লোকের মায়ের সাথে হচ্ছে আপনি চাইলে ম্যাক্সিম গোর্কির মায়ের বই তুলনা করতে পারেন। ওখানে মা বলতে ওইটা বুঝাইছে, এখানে মায়ের একটা তুলনা, মানে এমন ভাবে তুলনাটা করবেন যেন আপনার এই লেখাটা, মানে আপনি যে বইটা পড়তেছেন এটা ওই বই থেকে উপরে থাকে। ঠিক আছে, তুলনাটা সবসময় এটার সাথে নিচের একটার সাথে তুলনা করবেন, বা এমন একটা তুলনা করবেন, এমন ভাবে তুলনা করবেন যেন এই বইটা আপনার একটা সুপারিয়র টাইপের। এবং এই লেখাটাই হচ্ছে আপনার নাম্বারটা বাড়াইতে সাহায্য করবে, 6 নাম্বার পয়েন্টটা। ঠিক আছে, 7 নাম্বার পয়েন্টটা কি ছিল? 7 নাম্বার পয়েন্টটা হচ্ছে আপনার সার্থকতা। ঠিক আছে, তো সার্থক কিভাবে, যে এই পয়েন্ট হিসাবে এটা সার্থক। এটা আপনার মতে আপনার অনেক জায়গাতে সার্থকতা প্রশ্নের উত্তর দিছে, ওখানে যেভাবে সার্থকতা উত্তর দিচ্ছেন জাস্ট এখানে 2-3 লাইনের মধ্যে সার্থকতা জিনিসটা দেখাবেন। এবং সর্বশেষ হচ্ছে মন্তব্য, যেটা এখানে মিসিং আছে, এই মন্তব্যটা আপনাকে লাস্টে দিতে হবে, যেটা হচ্ছে সর্বোচ্চ 2 লাইন। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার লেখা। সার্থকতার মধ্যে কি কোনো সমালোচনা করা যাবে? মানে কোনটার মধ্যে আমার নেই, সার্থকতার মধ্যে শিকড় সার্থকতার মধ্যে নাজিলের, কোনো সমালোচনা নাই, কেন এটা সার্থক। আচ্ছা, ঠিক আছে, এটা শিকড় মহসিন নাজিলের মধ্যে দেখলাম যে মানে আনিসুল হকের মাকেও মানে একটু এই জন্যই তো বললাম উপন্যাসটাকে। মৌসুমী নাজিলা বই পড়বেন না। আমার প্রথম দিকে, আপনি প্রথম ক্লাসটা থেকে আমি বলে আসি, মৌসুমী নাজিলা বই হচ্ছে দুনিয়ার সবচেয়ে ফালতু একটা বই। এটা টিকে আছে কারণ বাজারে অন্য কোনো বই নেই। আপনি এত সময় দিয়া বই লিখা বাজারে ছাড়বেন, এত মানুষের সময় আসলে নাই। আপনি ভালো ভালো কোনো টিচার দেখবেন না যে সে সময় দিয়ে বই বই লেখা তারপর বই ছাড়তেছে বাংলার জন্য। ঠিক আছে, এই জন্য হয়ে গেছে কি, এটা একচ্ছত্র হয়ে গেছে। কিন্তু মহসিনা নাজিরের বইয়ের মধ্যে ফালতু অনেকগুলো জিনিস আছে। ইনফ্যাক্ট হচ্ছে তাকে প্রশ্ন যেভাবে দেওয়া হয়, এটা আমি একবার বলছিলাম যে সাহিত্যের মধ্যে একটা প্রশ্ন আছে, এটা উত্তর যেভাবে দেওয়া উচিত। ঠিক আছে, একটা প্রশ্ন ছিল সম্ভবত, আমি মনে করতে পারতেছি না। তা এটার মধ্যে আসলে আপনি মনে করেন এটাই মানে 2-3টা আমরা নিজেরই, আপনার যদি আমি প্রশ্ন করি যে এই প্রশ্নের উত্তর আপনি কি লিখবেন, তখন আপনার বলবেন যে এই 2-3টা পয়েন্ট আপনার থাকা উচিত। ঠিক আছে, দেখা গেছে যে এই 2-3টার মধ্যে মনে করেন একটা আছে, 2-3টা 2-3 নাই, মানে এটা মাস্ট থাকা উচিত ছিল, এটার মধ্যে দেখা গেছে কোন নাই। সো এখানে বই অনেক গ্যাপ আছে, সো গ্যাপটা আমরা এখন দরকার নাই। সার্থকতা সবসময় হচ্ছে আপনার বিষয়টা হচ্ছে, সার্থকতার বিষয়টা হচ্ছে কেন সার্থক সেটা। কারণ হচ্ছে এটা আপনার যেরকম 52 সালের পরবর্তী 3 বছর পরে যেরকম একটা আন্দোলনের কারণে, আন্দোলনটার 52 সালের প্রতিফলন করছে হচ্ছে 55 সালের জিনিসটার মধ্যে। ঠিক 68 সালে তখন ছিল, সে বই রাইটিংটা লিখতেছে, তার 3 বছর পরে কিন্তু মুক্তিযুদ্ধ ছিল, যেটা আমরা একটু আগে দেখলাম। ঠিক আছে, এই জায়গাতে দেখছি এই যে 1966 সালে বঙ্গবন্ধু 6 দফার অগ্নিঝলকে বাঙালি জাতি যখন সাহিত্য শোষণে উদ্গ্রীব, তখন বাঙালিয়ানা সূতিকার 52 আর 21 ফেব্রুয়ারিকে উপজীব্য করে এবং 68 সালে প্রকাশিত আরেক ফাল্গুন যেন বিশেষ ইঙ্গিতবাহী। 52 3 বছর, আচ্ছা 68 3 বছর। এবং এই দিক দিয়ে হচ্ছে এটা সার্থক, কারণ হচ্ছে এটা জাগ্রত জাতীয়তাবোধকে প্রকাশ করছে। ঠিক আছে, তো সার্থকতা অলওয়েজ পজিটিভ ভাবে লিখতে হয়, এটা মাথায় রাখবেন। সার্থকতা কি লিখতে হয়? পজিটিভ ভাবে লিখতে হয়। কেন সার্থক? কিন্তু এরকম হইতে পারে যে সার্থক নাও হইতে পারে। ঠিক আছে, এগুলাতে একটা ফ্যাক্টর থাকবে, যেমন সার্থক না কোন কোন প্রশ্ন, এগুলো একটু মাথার মধ্যে রাখেন। রাজনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে যখন এভাবে দিক থেকে লেখে, তখন আপনি সার্থক নাও দেখাতে পারেন।
কিন্তু আপনাকে বলা হইতেছে এই বইটা কি সার্থক কিনা। ঠিক আছে, এই বইটা সার্থক, অবশ্যই এটা সার্থক। ঠিক আছে, ভাষান্দোলন ভিত্তিক, অবশ্যই এটা ভাষান্দোলন ভিত্তিক হিসাবে সার্থক। কিন্তু এখানে কিন্তু দেখাইতো, যদি দেখাইতো আপনার অর্থনৈতিক দিক দিয়ে এটা সার্থক কিনা, এটা অর্থনৈতিক দিক দিয়ে সার্থক না, কারণ এখানে অর্থনীতিতে কোনো কত প্রশ্নই হয় না। আমি একটা গতবার একটা প্রশ্ন দিয়েছিলাম, সেটা হচ্ছে মৃত্যু কুতা, মৃত্যু কুতা রাজনৈতিক দিক দিয়ে এটা কি সার্থক কিনা। ঠিক আছে, এরকম একটা প্রশ্ন আমি আপনাদের পরীক্ষা দিয়েছিলাম। তো প্রশ্নের উত্তরে সবাই সামাজিক দিক দিয়ে লেখা শুরু করছে। মৃত্যু কুদা কিন্তু দুইটা পার্ট ছিল, সেকেন্ড পার্টটা কিন্তু রাজনীতি নিয়ে লেখা ছিল। এটা কেউ জানেই না, ওরা হচ্ছে মহসিনা নাজিরা পড়ছে, ওরা প্রশ্নের মধ্যে খালি সামাজিক দিকটা সবাই জিরো 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 পেয়ে গেছে। ঠিক আছে, ওখানে কিন্তু রাজনৈতিক জিনিসটাও ছিল, যে এখানে একটা ক্যারেক্টার ছিল রাজনীতিতে, রাজনীতিতে কতটুকু সার্থক, সম্পূর্ণ সার্থক কিনা, ঠিক আছে, বা সার্থক না। আপনাকে আসলে ওই গ্রন্থটা বুঝতে হবে, যে এটা নিয়ে সার্থকতা লিখবেন তার সম্পর্কে একটু জানতে হবে, আইডিয়া থাকতে হবে যে এটা কি কোনো ভাগ আছে কিনা, ভাগ থাকলে প্রথম ভাগে কি দিয়ে লেখা, দ্বিতীয় ভাগে কি না লেখা। ঠিক আছে, আপনি যখন জানবেন যে প্রথম ভাগ সামাজিক, দ্বিতীয় ভাগ রাজনৈতিক, তাহলে এটা যদি আমি বলি অর্থনৈতিক দিক দিয়ে এটা সার্থক কিনা, এটা অবশ্যই সার্থক না। কিন্তু আমি যদি বলি রাজনৈতিক দিক দিয়ে সার্থক কিনা, আপনাকে কিন্তু যেহেতু দ্বিতীয় ভাগে রাজনৈতিক ক্ষেত্র আছে, সেহেতু আপনাকে একটা সার্থকতা দেখাইতে হবে, পজিটিভ দেখাইতে হবে। বুঝা গেছে বিষয়টা? হ্যালো? জি ভাই, বুঝতে পারছি। যে প্রশ্ন করছিলেন সে বুঝছিলেন? ভাই, বুঝা গেছে। একটু জ্ঞান থাকতে হবে। আমি মাঝখান দিয়ে সাহিত্যের কথাগুলো বললাম, কারণ এটার সাথে সাহিত্যটা একটু রিলেটেড। আচ্ছা, এটা একটা বললাম যে এখানে আমার 8টা পয়েন্ট থাকবে এবং 8টা পয়েন্টের এভাবে ভাগ থাকবে। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনার আলোচনা করবো। দ্বিতীয় একটা ফরম্যাট, যেটা হচ্ছে এই ফরম্যাটটা। হ্যাঁ, মনে করেন আপনি বইটা সম্পর্কে কিছু জানেন না, একবারই অজ্ঞ, জাস্ট আছে আপনি রাইটার সম্পর্কে একটু জানেন, মানে এই বইটার লেখক, যেমন বং থেকে বাংলা। ঠিক আছে, তারপরে এটা কে লেখছে, কে বলেন তো? বং আবুল থেকে, ফজলের কথা বলছি। না আবুল হয়নি, ফজল। হয়নি। ঋগ্বেদের বং থেকে বাংলা, র দিয়া নাম, মহিলার নাম, বলেন দেখি কে। পরীক্ষায় প্রশ্ন আসছে আপনার 43 বিসিএস। আপনারা কোশ্চেন রাবেয়া অ্যানালাইসিস খাতুন। হয়নি, আপনারা কোশ্চেন দেখেন না? 43 বিসিএসে কি আসছে, 44-এ কি আসছে, 41-এ কি আসছে, এগুলা দেখেন না? সাহিত্য বা অন্যান্য প্রশ্ন, এগুলো একটু মাথায় রাখতে হবে, কোন প্রশ্ন কখন আসছে এগুলো দেখতে হবে, মাথায় রাখতে হবে। বং থেকে বাংলা হচ্ছে রাজি রেজিয়া, রাজিয়া বেগম। হ্যালো? হ্যাঁ, জি ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে। সরি, রিজিয়া রহমান, রিজিয়া রিজিয়া বেগম রহমান। না, sorry, রিজিয়া রহমান। তো রিজিয়া রহমান লিখছে হচ্ছে বং থেকে বাংলা। কিছু বলতেছেন? আমি শুনতেছি না, আপনি একটু আওয়াজ বাড়িয়ে কথা বলতে হবে। হ্যালো? আচ্ছা, আপনার কথা শোনা যায় না, আপনি আবার আনমিউট করেন, আনমিউট করে কথা বলুন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এই মনে করেন রিজিয়া রহমান, রিজিয়া রহমান বং থেকে বাংলা। ঠিক আছে, আপনি এটার সম্পর্কে কোনো আইডিয়া নেই। তো জাস্ট হচ্ছে আপনি বুঝছেন যে রিজিয়া রহমান লেখছে, রিজিয়া রহমানের কয়েকটা বইয়ের নাম আপনি জানেন। ঠিক আছে, আর বং থেকে বাংলাতে নর্মালি বোঝা যায় এটা হচ্ছে বাংলা, মানে বাংলাদেশ বিষয়ক কোন একটা বিষয়। জাস্ট এতটুকু আপনি বুঝছেন। তাহলে এখন আপনি এটাতে গ্রন্থ সমালোচনা লিখবেন। গ্রন্থ সমালোচনা তো আপনি ফাঁকা দিয়ে আসতে পারবেন না, তাহলে আপনাকে লিখতে হবে। তাহলে আপনি কিভাবে লিখবেন? সেই ক্ষেত্রে হচ্ছে ফরম্যাটটা হচ্ছে, আপনি এই ফরম্যাটে যখন লিখবেন, আপনার অনেক কিছু আপনার স্কিপ হয়ে যাবে। ঠিক আছে, আপনার দেখা যাবে যে কাহিনী সংক্ষেপ স্কিপ হয়ে যেতেছে, অনেক কিছু স্কিপ হয়ে যাবে। ঠিক আছে, একটা ফরম্যাট আপনি দাঁড়া করে ফেলতে পারবেন। তা আমরা আসলে এখন দেখবো হচ্ছে, যদি আপনি না কমন পড়ে তাহলে সেক্ষেত্রে কি করবেন। তাহলে ধরেন এখানে গ্রন্থের নাম দিলেন বং থেকে বাংলা। ঠিক আছে, বং থেকে বাংলা দিলেন, তারপরে লেখকের নাম দিলেন কি, আপনার রিজিয়া রহমান। বাংলাদেশের ম্যাক্সিমাম বই হচ্ছে প্রথমা প্রকাশন থেকে লেখা, আর একটা হচ্ছে ধ্রুব এস, এটা একটা কমন বিষয়। ঠিক আছে, তো আপনি এই 4টা দিয়ে দিলেন, বাকি 2টা 3টা বাদ দিয়ে দিলেন ধরেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনি তখন মনে নাই। হ্যাঁ, এই 4টা জিনিস আপনি বুঝতে পারছেন, আপনি লিখলেন, তারপরে এখন শুরু করলেন বাংলা ইতিহাস সাহিত্যে আপনার কার নাম,
সে হচ্ছে রিজিয়া রহমান, তার নাম হচ্ছে অনন্য। তিনি তার সৃজনশীল প্রতিভা, এভাবে একটা ফরম্যাট আপনার লেখা আছে, আর যা সেটা মুখস্থ লিখতে থাকবেন। এটা ফরম্যাটটা মাথায় আছে, লিখতে থাকবেন, মোবাইল লিখতেছেন। ঠিক আছে। তিনি মূলত একজন কি, রিজিয়া রহমান কি ছিলেন, একজন আপনার, যদি কিছু মনে না পড়ে যে এটা কি উপন্যাসিক না কবি, সে হচ্ছে লেখক। তিনি একজন মূলত লেখক হিসেবে পরিচিত। ঠিক আছে, বা কথা সাহিত্যিক, কিছু হইলে কথা সাহিত্যিক ঢুকে দিবেন। ঠিক আছে। তারপর তিনি একাধারে আরো কিছু দিবেন, কবি উপন্যাসিক লিখলেন। ঠিক আছে, এরকম করে আপনার এই উপন্যাসের জায়গায় লিখবেন হচ্ছে এটা উপন্যাস, বং থেকে বাংলা উপন্যাস, সেটা কাহিনীটা মোটামুটি নিটল, বা যদি নাটক হয় নাটকের কাহিনীটা মোটামুটি নিটল। ঠিক আছে, ঠিক এরকম আপনি জাস্ট এখানে যা আছে, হ্যাঁ, কপি পেস্ট করবেন। কপি পেস্ট করবেন। এখানে যদি চরিত্রটার নাম মনে থাকে, এখানে একটা চরিত্র নামটা মনে রাখাটা গুরুত্বপূর্ণ। উপন্যাস হলে চরিত্র একটা নাম মনে রাখতে হবে। যেমন হচ্ছে আপনার একটু আগে বললেন আখতারুজ্জামান ইলিয়াসের কি চিলেকোঠা শেপে ওসমান। ঠিক আছে, যে ওসমানের কথা বললেন, তো ওসমান তখন লিখলেন, এখন ওসমান নিয়ে হচ্ছে আপনার চরিত্রটা কেমন এটা একটু লিখলেন। ঠিক আছে, আপনি মনে করেন চিলেকোঠা শেপে পারেন না, তখন আপনি মনে করেন জাস্ট ক্যারেক্টারের নাম মনে আছে। অথবা এই যে পরীক্ষার সময় আপনার এখন তো সাইলেন্ট এক্সপেল ছিল, আগে আবার এক্সপেল ছিল না। ঠিক আছে, তো দেখা যেত যে কোনো না কেউ একজন আপনার ক্যারেক্টারের নাম একটা না একটা পারে। তো যে কোনো একটা ক্যারেক্টারের নাম নিয়ে জাস্ট হচ্ছে এখানে একটা বসাই দিলাম, তারপর হচ্ছে এখানে যা আছে লিখে লিখে দিলাম। এখানে কিন্তু এক্সেস কিছু নাই, দেখছেন? এখানে জাস্ট হচ্ছে 3-4টা পয়েন্ট অফ মানে পয়েন্ট ছাড়া সবগুলোই কিন্তু একটা মানে সাহিত্যিক লেখার মতো। জাস্ট হচ্ছে আপনি লিখে দিলেন, আপনার গ্রন্থ সমর্থন হয়ে গেল। তো এই জিনিসটা হচ্ছে মূলত কি বললাম, যদি আপনি একবারই না পারেন বা খুব আনকমন একটা জিনিস পড়ে গেছে, এখন লিখতে হবে, কারণ পরীক্ষা হলে ছেড়ে আসা যাবে না। তখন হচ্ছে আমি জাস্ট এটাকে মুখস্থ করে রাখবো। এরকম একটা ফরম্যাট হচ্ছে এখানে আছে। তারপর হচ্ছে এই ইংরেজিটা আছে, আপনাদের লেটার টু এডিটর, যেটা যে একটা কমন ফরম্যাট থাকে, জাস্ট মাথার মধ্যে রাখতে হয়, কমন ফরম্যাটের মধ্যে বসে দিলে অর্ধেক লেখা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এরকম সেম জিনিস এটা জাস্ট। আর এখানে কয়েকটা বিষয় আছে, যেমন হচ্ছে এখানে একটা কাহিনীর কথা বলছে, মনে রাখবেন কিভাবে কাহিনী, চরিত্রায়ন, তারপরে হচ্ছে ভাষা, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার দৃষ্টিকোণ, আর লাস্টে হচ্ছে সবগুলার একটা মানে জিনিস আপনি তুলে ধরছেন। তো সবগুলা মিলে হচ্ছে আপনি কি করলেন, যে জিনিসটা আপনি পারতেন না, জাস্ট হচ্ছে মুখস্থ, এই জিনিসটা পারার কারণে আপনি হচ্ছে পুরোটা লিখে ফেলতে পারছেন। আর এই জিনিসটা লিখলে টিচারের মাথার মধ্যে মানে সে তো দেখে আসতেছে, কেউ পারতেছে না। আর নর্মালি হচ্ছে আপনি যা পারেন ম্যাক্সিমাম সেটা পারে। ঠিক আছে, মনে করেন আপনার মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য দিলে আপনি যেমন পারবেন আরেকজন পারবেন। তো আনকমন যেরকম, যেমন বললাম বং থেকে বাংলা, যখন এটা দিবে আপনার 90% স্টুডেন্ট কিন্তু জানেই না কাহিনী কি হবে। তো সেই ক্ষেত্রে আপনি একটা পুরা জিনিস দাঁড়া করেছেন, আপনি অবশ্যই অন্যদের থেকে 2 গুণ নাম্বার আপনি বেশি পাবেন। তো কথাটা বুঝে গেছে যে এটা হচ্ছে একটা ফর্মে, যেটাকে আপনি কখন লিখবেন, যখন হচ্ছে কিছু পারেন। আর আপনার নর্মালি যদি পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই ফরম্যাটে লেখার চেষ্টা করবেন, কারণ এই ফরম্যাটটা হচ্ছে অনেকটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। এবং এটা অবশ্যই আমি যেটা বললাম, এখানে কোনো বাধা নিষেধ নাই। তো যেহেতু বাধা নিষেধ নাই, 15 নাম্বারের জন্য 5-6 পেজ ইজিলি লেখা যায় যদি আপনি একটু ট্রাই করেন। আপনারা হচ্ছে এখন পর্যন্ত ট্রাই করেন না দেখে মানে ভয় পাচ্ছেন। ঠিক আছে, আপনারা ট্রাই করেন না দেখে আমরা হচ্ছে অনেকগুলো লিখে আসছি রিটেন। আমরা জানি যে এটা কোনো ব্যাপার না 5-6 পেজ লেখা। ইনফ্যাক্ট আমার লেখা হচ্ছে সবচেয়ে স্লো। হ্যাঁ, আমার স্লো লেখাতে আমি 5-6 পেজ লিখছি। তাহলে যে ফার্স্ট, সে হচ্ছে মনে করেন 5-6 পেজ লেখার পরে সে রচনাতে ধরেন সে 16-17 পেজ 18 পেজ লিখতে পারে। তো যে জিনিসটা বললাম যে এত ভয় পাওয়ার কিছু নাই যে ভাই লিখতে পারবো কিনা, ঠিক আছে, সময় পাবো কিনা, এটা আসলে কিছু না। আপনি যখন একটা পরীক্ষা, দুটো পরীক্ষা দিবেন, দেখবেন অটোমেটিকলি আপনার টাইম ম্যানেজমেন্ট হয়ে গেছে। আর সবসময় মাথায় রাখবেন, ঘড়িতে টাইম রাখবেন, যে আমার গ্রন্থ সমালোচনার সময় হচ্ছে আপনার 20 মিনিট সম্ভবত, না 22 মিনিট জানি, কত মিনিট জানি আপনার গ্রন্থ সমালোচনার টাইম ভাগ আছে কত, 18 মিনিট, হ্যাঁ, বলছিলেন না তো? 18 মিনিট। ঠিক আছে, তো আপনি 18 মিনিটের বাইরে 1টা মিনিট সময় ব্যবহার করতে পারবেন না। তো 18 মিনিটের মধ্যে আপনার 15 মিনিটের মধ্যে হচ্ছে লাস্টের 2 প্যারা ব্যতীত বাকিগুলো 15 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আর লাস্টের যে 2 প্যারা, ওইটা 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে। মানে আপনাকে উপসংহার বা মন্তব্য টানতেই হবে। ঠিক আছে, এবং ওইটার জন্য 3 মিনিট রাখতেই হবে। হ্যাঁ, তো মূল লেখাটা আপনি 15 মিনিটে প্রথম থেকে ওই লাস্টের 2 প্যারা ব্যতীত মূল লেখাটা আপনি প্রথম 15 মিনিটে লিখতে হবে, আর লাস্টের 2 প্যারাটার জন্য 3 মিনিট রাখতে হবে। এভাবে হচ্ছে আপনার লিখতে হবে।
কারো যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন করতে পারে। ভাই আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে আপনি ভাই ওই লম্বা যে পেজটা আছে বিসিএস এর, এখানে ভাই আপনি লাইন কয়টা লিখতেন যদি একটু মানে আমাদের আইডিয়া দিতেন। আপনার লিগ্যাল পেজটা দেখছেন কখনো? পরীক্ষা দিচ্ছেন আপনি আগে? জি ভাইয়া, আমরা তো লিগ্যাল পেজে পরীক্ষা দিই, লম্বা পেজটায়। না না, আপনি আগে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটেন কখনো? না 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 ভাইয়া। আচ্ছা, বিসিএস এর যে রিটেন পেজটা, এটা হচ্ছে আপনারা যে লিগ্যাল পেজটা দেন অনেকটা এরকম না। আমি আবার একটু বলি, অনেকটা এরকম না। কেন না বললাম, এটার কারণটা হচ্ছে লিগ্যাল পেজটার B4 সাইজ। ঠিক আছে, আমরা লিগ্যাল পেজ যেটা ব্যবহার করি সেটা হচ্ছে B4, কিন্তু তারা দেয় হচ্ছে B3 কাগজ। B3 কাগজ কোনটা? B3 হচ্ছে B4 থেকে একটু ছোট, একটু কম হয়, মানে হচ্ছে লেটার থেকে বড় কিন্তু B4 থেকে একটু কম। ঠিক আছে, এটাতে আমি বলতে পারি কেমনে বলবো? এই কর্ণফুলী কাগজের মতো। কর্ণফুলী কাগজে একটু পাতলা কর্ণফুলী কর্ণফুলী কাগজ। কাগজ। আপনারা যে লিগ্যাল পেজটা দেখেন, এই লিগ্যাল পেজটার যে হাইটটা কত হইতে পারে? ধরেন হচ্ছে এটা হচ্ছে লিগ্যাল পেজের হাইট, এটা হচ্ছে 12 ইঞ্চি ধরেন। হ্যাঁ, এখন আপনার B3 যেটা, এটা হচ্ছে 11 ইঞ্চি, এরকম টাইপের হবে, একটু কম। প্রথম কথা। 2 নাম্বার যে জিনিসটা হচ্ছে আপনি স্কেল টানবেন। আপনারা লিখবেন কিভাবে? লেখার আবার সিস্টেম আছে। এখানে কিন্তু চুরি চামারি আছে। চুরি চামারি কি? আপনি এখানে 1 ইঞ্চি টানলেন, এখানে 1 ইঞ্চি টানলেন, ঠিক আছে, আবার এখানে একটা বাস দিবেন। ঠিক আছে, তো আপনি এখানে স্কেলটা আমার থাকে না। স্কেল হচ্ছে আপনি যেখানে গ্রন্থ সমালোচনা লিখবেন ওই পেজগুলো টানা থাকবে না। আপনি তো এক্সট্রা পেজে গ্রন্থ সমালোচনা লিখবেন। কথা বুঝেন নাই? আপনার পেজ হচ্ছে 20 পেজ, আপনার 20 পেজ তো আগেই শেষ হয়ে যাবে। আপনি যখন সাহিত্য, তারপরে ভাব সম্প্রসারণ, সারাংশ এগুলো লিখবেন তখনই 20 পেজ শেষ। তা আপনি তো নতুন পেজে যাবেন, নতুন পেজে গেলে আপনাকে স্কেল টানতে হবে। তো নিয়ম হচ্ছে হইলো যে আপনি এখানে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি দিবেন, এখানে একটা ভাঁজ দিবেন। ঠিক আছে, আর লাস্টে হচ্ছে আপনার হাফ ইঞ্চির মতো খালি রাখবেন। আপনাকে লিখতে হবে ছিল এই জায়গাটার মধ্যে। লেখার সিস্টেম আছে। এখন এখানে কত লাইন লিখবেন? এখানে লিখবেন হচ্ছে কমপক্ষে, না আমার সময় সব পেজে থাকা টানা থাকতো না, আমাদের সময় হচ্ছে লাস্টের যে এক্সট্রা পেজ গুলো ছিল ওগুলাতে টানা থাকতো না। 45 রিটার্নের টানা ছিল এক্সট্রা পেজও মার্জিন টানা ছিল। 45 ছিল, জিশান 45 ছিল। ও আচ্ছা, আমি তো ভাই দেখিনি 140 আচ্ছা, তাহলে তো ভালো। তাহলে তো আর টানার কোনো কষ্ট নাই। তো আপনার হচ্ছে একটা বাস দিয়ে দিবেন সাইডে। ঠিক আছে, আর এখানে এই মাঝখানে লেখা ট্রাই করবেন। ঠিক আছে, এই মাঝখানে বরাবর লেখা আপনি 5-6 পেজের মধ্যে আপনি শেষ করবেন। ঠিক আছে, আর যেভাবে বললাম, যেভাবে যে ফরম্যাটটা বললাম, এই ফরম্যাটটাকে কেন্দ্র করে লিখবেন। ঠিক আছে, এই ফরম্যাটটাকে যখন কেন্দ্র করে লিখবেন অটোমেটিকলি আপনার মনের মধ্যে মানে আপনার হাত চলতে থাকবে। ঠিক আছে, কারণ আপনি অলরেডি এই জিনিসটা করে আসছেন, আপনার হাত অটোমেটিক চলতে থাকবে। তো এখানে হচ্ছে ভয় পাওয়ার আসলে কিছু নাই। আচ্ছা, এখন আমরা একটু দেখি হচ্ছে যেটা হলো, আমরা দুটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে লাস্টে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ দেখবো। ভাই আমার একটা কোশ্চেন আছে। বলেন। গ্রন্থ সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বা নেতিবাচক দিকে এগুলা কি তুলে ধরা লাগবে? নেতিবাচক লেখা আপনাদের যে গ্রন্থগুলো আপনার দিবে ওগুলাতে নেতিবাচক লেখার কোনো ওয়ে আপনি পাবেন না। প্রথম কথা হচ্ছে ওয়ে পাবেন না। 2 নম্বর হচ্ছে গ্রন্থের সম আলোচনা করবেন। তো সম আলোচনা যদি করেন এখানে নেগেটিভ কোথায় থেকে আসবে? কথা বুঝতে পারছেন? ভাইয়া, জি। আহমদ সফর রিলেটেড মুক্তিযুদ্ধের উপন্যাস কি লেখা যায়? আহমদ সফর, যেহেতু আহমদ সফর আসলে মানে কি বলবো, আপনাকে যদি বলেন মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কোনো গ্রন্থ, সেক্ষেত্রে আপনি লিখতে পারেন। ওটা তো মূলত গণ অভ্যুত্থান বিষয়, ওঙ্কার। ঠিক আছে, আরেকটা আছে অলাদ চক্র। অলাদ চক্রটা মুক্তিযুদ্ধ বিষয়। তো ওটা লিখতে পারবেন। এবং ব্যতিক্রম লিখলে নাম্বার ভালো দেয়, সবসময় মাথায় রাখবেন। ব্যতিক্রম না সব ভাইয়া, বেসিক্যালি কাহিনীটা হচ্ছে আহমদ সফর তো জাসদ করতো, গণকণ্ঠে কাজ করতো, ওই জন্য বললাম। ওটা বিষয় না। ঠিক আছে, গ্রন্থ তো গ্রন্থই। না এটাতে ভাই, আমাকে একজন বলছিল তো মানে মানে এইসব বিবেচনা করে লিখতে হবে। শোনেন, এটা বলি আপনাকে এখন। এটা এক সময় হচ্ছে আপনার মানে পলিটিক্যাল ইস্যু অনেক কিছু ইয়ে ছিল, ইভেন ভেরিফিকেশনের সময় ইয়ে ছিল, বাট রিসেন্টলি এখন গভর্নমেন্ট হচ্ছে অনেক বেশি লিবারেল, যে কারো যদি হচ্ছে মানে খুব বাজে কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে এগুলাতে গভর্নমেন্ট আপনার ভেরিফিকেশন আটকায় না। ঠিক আছে, সো বই তো আর বই। ঠিক আছে, আপনি আপনার যদি বলতে হলে আপনার লিখতে পারেন, কমপক্ষে 15টা ভেরিফিকেশন হবে, 12টা 10টা। আমার 10টা প্লাস ভেরিফিকেশন হয়েছে। আমার ভাই কয়টা সেম জানি না, আমার 10টা প্লাস ভেরিফিকেশন আছে।
তো যে আমার জিনিসটা কয়টা? আমার হচ্ছে ইওনো, এসআই, এসপি, 3টা। আমার 10টা আমার আমরা তো পার্মানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস মানে সেম ছিল, আমার তো আলাদা না। ক্যাম্পাস ভেরিফিকেশন করছে হয়তো, আমার জানা নাই। আমার ক্যাম্পাস সম্পূর্ণ ভেরিফিকেশন করছে 2 বার, না, স্কুল ক্যাম্পাস ভেরিফিকেশন। করছে, ক্যাম্পাস করছে 4বার। বর্তমান ঠিকানা করেন, বর্তমান ঠিকানা করে দেন 4বার। বর্তমান ঠিকানা করছে, বর্তমান ঠিকানা তো আসছে, তারপরে স্কুল ভেরিফিকেশন করছে, কলেজ ভেরিফিকেশন করছে, এগুলো করছে কিন্তু আমার কাছে আসে না এগুলো একটু। আমার কাছে ফোন আসে। যাক, সেগুলো হয়েছে, সবগুলো হয়েছে। সো আপনারে এত ভয় পাওয়ার কিছু নেই। আর বই যে লাগবে সে আচ্ছা, এক্সেপশনাল। একটা জিনিস বলে দেই, এই যে মাহিন যে 43 না 44, মাহিন কিন্তু হচ্ছে ওই মানে 43 না 44 কোনটা আসলে চেতনামূলক, কোনটা আসলো জিসান, 43 না 44? 43-এ চেতনামূলক না 43। হ্যাঁ, 43 মাহিন কিন্তু অঙ্কার লিখছে, বুঝছেন? যে আমি ওরে দিছিলাম যেটা পড়ে যাইছে, ওটা পড়ছে, ওইটাই লিখে দিয়ে আসছে, এবং 43 মাইন্ড ক্যাডার হয়েছে কিন্তু, বুঝছেন? সো এখানে ফ্যাক্টরটা না। আচ্ছা, আরেকজন মুয়াজ হোসেন জুনুন কিছু বলতে চাইলে বলতে পারেন, আসসালামু আলাইকুম ভাইয়া। একটা কোয়েশ্চেন ছিল। বলেন না। সেটা হচ্ছে ভাইয়া, ওই যে আপনি যে পেজের কথাটা বললেন না, পেজে বেসিক্যালি ধরেন আপনার লাইন কয়টা বা হচ্ছে বা একটা লাইনে কয়টা শব্দ, ওরকমই কোনো রকমের বাধা মানে আছে নাকি আমার ইচ্ছা মতো? প্রথম কথা আর হচ্ছে আপনি বেশি বড় বড় করে লিখবেন না। একটা স্ট্যান্ডার্ড যে লেখাটা বলে, একবার ছোটও না একবার বড়ও না, মিডিয়াম টাইপের লিখবেন। ঠিক আছে, মিডিয়াম টাইপের লিখলে আপনার যতটুকু শব্দ হয় অতটুকু শব্দ লিখলে হয়। মিডিয়াম এখানে মিডিয়াম লিখলে হচ্ছে আপনার, আপনি যদি মিডিয়াম লিখেন, আমি বলে দিই, মিডিয়াম লিখলে আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে 20 লাইন, নিচে একটু ফাঁকা রাখতে হয়, তো 20 লাইন। 20 লাইন বলতে 20 লাইন বলতে আবার ওইখানে কিন্তু সাব পয়েন্ট গুলো, সাব লাইন গুলো আসবে। আপনি গ্রন্থ, পরিচয়, এটা কিন্তু 1 লাইন হয়ে গেছে। মানে ঠিক আছে, প্রত্যেকটা 20টাই, মানে সোজা কথা 20টাই স্পেস হবে। 20টা স্পেস হবে। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে আপনার এই জায়গাতে ওই যে যেটা বললাম, এটা মানে কাউন্ট করে না আপনি এখানে কতটুকু লিখছেন। তবে বেশি বড় বড় লিখলে তখন আবার এটা চোখে পড়ে যায়। So, বেশি বড় বড় লিখে যাবেন। আবার ছোট লিখলে আপনার হচ্ছে নাম্বার পাবেন না, মানে আপনার টিচারের মাইন্ডে ওটা কাজ করে না যে বেশি আবার লিখতে, মানে বুঝেও না অনেক সময়। তো বেশি ছোট আবার লিখতে যাবেন না শব্দগুলো। বুঝতে পারছি অনেকে ভাইয়া, আছে থ্যাংক ইউ। মানে খুব ছোট ছোট লিখে একবারে গ্রন্থ এইভাবে লিখে, হ্যাঁ এটা বুঝা যায় না লেখা, এরকম লেখা যাবে না। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? ভাই আসসালামু আলাইকুম, আমার একটা বলেন। কোশ্চেন ছিল ভাই। জি বলেন। ভাইয়া, সারা জীবন তো অনেক ফাঁকি মেরেছি, এজন্য মানে ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ এগুলো কিছুই পড়ি নাই। এখন আমি বলতে চাচ্ছি যে এই অল্প সময়ে বাক্যের মধ্যে যে একটা সৌন্দর্য, মানে শব্দের সৌন্দর্য বা একটা একটা সৌন্দর্য থাকে, ওইটা বৃদ্ধি করবো কিভাবে? শব্দের সৌন্দর্য মানে অলংকারিক বাক্যের মধ্যে আর কি, জি বাক্যের মধ্যে আর কি। ধরেন উজ্জীবিতর জায়গায় এই আমি তো লেখাটা নর্মালি দিব আলো। করবেন, জি এই যে জি এই লেখাটা যখন দিব এটা একটু ভালো করে মুখস্থ করবেন কথা হলে। এখানে লেখাগুলো হচ্ছে অনেকটা গম্ভীর টাইপের লেখা লেখছে। ঠিক আছে, একটু যদি পড়েন, আমি যদি একটু দেই, মানে একটা লাইন দেখি। যেমন একজন ঔপন্যাসিক জীবনকে কিভাবে দেখেছেন তা দেখানোর তাড়না থেকে মূলত উপন্যাসটি লেখেন। সেদিক থেকে দেখলে দেখা যাবে আলোচ্য উপন্যাসে ঔপন্যাসিক বিশিষ্ট জীবন বোধের পরিচয়। মানে এখানে একটু কিছু গম্ভীর টাইপের শব্দ আছে। আর গম্ভীর টাইপের শব্দগুলো হচ্ছে আপনি এখন তো কম সময়, আপনি হচ্ছে ফোকাস করবেন এখানে একটু ফোকাস করবেন, প্লাস হচ্ছে মূল কাহিনীটা মাথার মধ্যে রাখবেন। এত গম্ভীর টম্ভীর যাওয়া দরকার নেই। আপনার কিভাবে ফরম্যাট আছে, স্ট্যান্ডার্ড ফরম্যাট অনুসরণ করবেন। আর হচ্ছে হলো মূল থিমটা মাথায় রাখবেন। আর অনেক প্রশ্ন, সাহিত্যের প্রশ্ন কোনো অভাব নাই। আপনি কয়টা পড়বেন সাহিত্যের প্রশ্ন? ঠিক আছে, তো এখানে মূল একটা কাজ আমরা যেটা করি সেটা হচ্ছে আপনার কাহিনীটা মনে রাখি, জাস্ট এই কাহিনী, এই কাহিনী। তো এটা নিয়ে আপনি পরে মনে করেন এই কয়েকগুলো শব্দ যেগুলো আপনি নিজে বুঝবেন, ঔদিত্য বোধ, হ্যাঁ, তারপর হচ্ছে হলো ঔচিত্য বোধ, জীবন তাড়িত, হ্যান ত্যান অনেকগুলো শব্দ আছে, এগুলো আপনার নিজের মাথার মধ্যে আসবে। জীবন বোধ, ঠিক আছে, তারপর হচ্ছে সর্বাগ্য দৃষ্টভঙ্গি, দৃষ্টিকোণ, ঠিক আছে, তারপর হচ্ছে মুন্সিয়ানার পরিচয়। এগুলা অনেক গভীর গভীর শব্দ আপনি পাবেন, এমন পড়তে সময় পাবেন। তো এগুলো একটু মাথায় রাখবেন যে এগুলো আমি ব্যবহার করবো। বুঝতে পারছেন? আর সব সময় ধন্যবাদ ভাই। রাখবেন যেটা হচ্ছে কাহিনী সংক্ষেপ গুলো মাথায় থাকতে হবে। আমার মূল কাহিনী যেন ভুল না হয়। হ্যাঁ, যা ইচ্ছা তা করি, মূল কাহিনী যেন ঠিক থাকে।
এক্ষেত্রে ভাই আমি নোট করেছি 4-5 লাইনের মধ্যে এরকম হ্যাঁ, একটা ওইটা আমি বলতেছি। আমি আপনাদেরকে একটু আগে যেটা দেখাইলাম, এখানে কিন্তু আমি দেখাইছি যে এই যে এখানে একটা কথা বলছিলাম যে আমার ক্ষেত্রে আমি যেটা করছিলাম যে এই কি বলে গ্রন্থ সমালোচনা, হ্যাঁ, আমি একটা ছোট পেজের মধ্যে আমার বেশি লাইন লাগে, আমার এখন মনে হয় আমি খুঁজলে পাবো, যাই হোক, বেশি হলে 5-6 লাইনের বা 7 লাইনের মধ্যে আমি গ্রন্থ সমালোচনা লিখে ফেলেছি। ঠিক আছে, 7 লাইন বলতে হচ্ছে 7-7 14 লাইন। না আমি হচ্ছে এখানে কাগজের মধ্যে আমার লেখাগুলো দেখলে বুঝবেন, না দেখলে আসলে বুঝবেন না। তো খুব ছোট ছোট লেখা, হ্যাঁ, এখানে হচ্ছে 7 লাইন, এখানে 7 লাইন, এই 14 লাইনের মধ্যে হচ্ছে আমি পুরো গ্রন্থ সমালোচনা লিখে ফেলছি। ঠিক আছে, কি কি লিখবো, কি কি আসলে কিভাবে দিব, সব লিখে ফেলছি। তো এইভাবে হচ্ছে মনে রাখতে হয়। সাহিত্যের ক্ষেত্রে সেম, তবে আমি সাহিত্য যেহেতু একটু ভালো পারতাম, তো সেক্ষেত্রে আমার আসলে এত বেশি কষ্ট করা লাগে না, কারণ আমি সাহিত্যগুলো বারবার চর্চা করতাম। হ্যাঁ, তো এটাতে আমার একটু আমি হেল্প পাইছি, তবে গ্রন্থ সমালোচনাতে আমি এটা করছি। হ্যাঁ, ভাই ভাই সংক্ষেপে যদি একটু বলতেন যে ভালো করার উপায়টা আর কি, আমি খুব আপনাদের ভালো একটা করার। ছিলাম তো, চর্যাপদের ক্লাস দিইনি প্রথম ক্লাসটা, আপনি মিস করছেন। জি ভাই, প্রথম ক্লাস আমি মিস করেছি আপনার। আপনি একটু রেকর্ডটা দেখেন, রেকর্ডটা দেখলেই হবে। প্রথম ক্লাসের মধ্যে কিভাবে ভালো করবেন পুরাটাই লিখে লিখে দেওয়া আছে। একবার আমি কিভাবে কি ফরম্যাটে কি লিখবেন, একটা ওটা তো ফরম্যাট। ভাই, হ্যাঁ ওই ক্লাসটা করেছি ভাই, ওটা তো আপনি কিন্তু আপনি যখন পড়ার সময় শুরু করছেন তখন তো 3-4টা বই একসাথে ফলো করতেন, এটাও বলেছিলেন। কিন্তু এখন তো এত বই ফলো করার সময় নেই ভাই। জি। এখন কথাটা হচ্ছে যেহেতু সময় নাই, তাহলে সেক্ষেত্রে কি করবেন, ফরম্যাট তো ফরম্যাটই। ফরম্যাট বলছি হচ্ছে আপনার প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, তৃতীয় প্যারা। ঠিক আছে, তথ্যসূত্র, 4টা জিনিস। তো প্রথম প্যারাতে আপনি হচ্ছে মূল কাহিনী, মূল বক্তব্য লিখবেন। দ্বিতীয় প্যারাতে হচ্ছে যে জিনিসটা চাইছে সেটা লিখবেন। তৃতীয়তে আপনি মন্তব্য লিখবেন। এটা হচ্ছে মূল ফর্মেট। এখন আপনি কাহিনী পড়ছেন, কাহিনী পড়ার পরে কি করবেন, আপনি হচ্ছে কাহিনীর একটা, মনে করেন 3 লাইন পড়ছেন, ধরেন একটা জিনিসের 3 লাইন পড়ছেন, যে 3 লাইনের জিনিসটা আপনার মাথায় আছে আর কিচ্ছু মাথায় নেই। তো সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে করবেন কি, এই 3 লাইনের মূল বক্তব্যটা আপনি ফার্স্টে এখানে দিলেন, এই 3 লাইনটাতে আপনি ভাঙবেন, ভাঙ্গা এটার হচ্ছে মূল বক্তব্যটা বাড়াবেন। আবার এখানে গুরুত্ব পরিসীম টাইপের লেখা লিখবেন না, এখানে লিখতে হবে কিন্তু স্ট্যান্ডার্ড লেখা লিখতে হবে। মানে আপনি এমন ভাবে ভাঙবেন যেন এখানে লেখাগুলো দেখলে মনে হয় আপনার এক এক লাইন এক এক রকম পরিচয় দিতেছে। ঠিক আছে, তো এটার আপনি ভাইঙ্গা লিখলেন এখানে মূল বক্তব্য, এবং শেষে হচ্ছে মন্তব্যটা দিলেন। মন্তব্যটাও কিন্তু আপনার কি হবে, মন্তব্যটাও হচ্ছে আপনার এই মূল বক্তব্য যেটা ছিল, মূল বক্তব্যে এখান থেকে যে জিনিসটা দেন নাই ওইটারই হচ্ছে আবার এখানে কমপ্লিট করে দেবেন। তা আপনার যে 3 লাইন ছিল আপনি কিন্তু পুরো ফরম্যাটের মধ্যে নিয়ে আসছেন, তা আপনার প্রশ্ন উত্তর তো হয়ে গেছে, শেষ। এখন আপনি এখানে একটা কথা বলছি, যেমন আপনাকে পংক্তি দিতে বলছে, এখন আপনি পংক্তি পারেন না, ঠিক আছে, আপনার অবশ্যই নাম্বার কমবে, এখানে আসলে কিছু করার নাই। ঠিক আছে, উক্তি বা পংক্তি দিতে বলছি, আপনি যদি না দিতে পারেন এখানে নাম্বারটা কমবে। ঠিক আছে, তারপরে কি বলছি, তারপরে বলছি যে আমি কিন্তু সবগুলোতে মূল বক্তব্য রাখছি। যেমন হচ্ছে অনেক বইতে ভুল দেওয়া, ভাষা তত্ত্ব নিয়ে কথা বলছিলাম, ভাষা বিতর্ক, এই জিনিসটা ম্যাক্সিমাম বইতে হচ্ছে ভুল দেওয়া। ঠিক আছে, আপনি বইটা খুলে দেখেন, আপনি হচ্ছে ওই আশুতোষ ভট্টাচার্যের বইটা খুলে দেখেন, সেখানে স্পষ্ট লেখা আছে বজ্রযান থেকে হীনযান থেকে বজ্রযান, বজ্রযান থেকে মহাযান। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম বইয়ের মধ্যে লিখে নেই, এটা তো তাদের ভুল, তারা কেন লিখেন। কিন্তু আমি তো মূল, এই যে আপনি যে 3টা 4টা শব্দ, যে 3টা মূল কথা ছিল, ঠিক আছে, 3টা মূল কথা বজ্রহীন, এটা আপনি মাথায় রাখছেন, আপনি পুরো প্রশ্ন উত্তর লিখতে পারবেন, এমন না যে লিখতে পারবেন না। ঠিক আছে, মানে আপনাকে মূল কথাগুলো মাথায় রাখতে হবে। মূল কথা 3 লাইনে হইতে পারে, 4 লাইনে হইতে পারে, এটা মাথায় থাকতে হবে। যদি এটা থাকে আপনি প্রশ্ন যেমনি দেখ আপনি উত্তর লিখতে পারবেন। আর পংক্তি দিতে পারলে, আর একটা পংক্তির একটা শর্টকাট দেখাইছিলাম যে যে পংক্তি যদি এটা রিলেটেড হয় তাহলে তো দিলেন ভিতরে, আর যদি রিলেটেড না হয় তাহলে হচ্ছে ভূমিকা বা মন্তব্যের মধ্যে দিয়ে দিলেন। ঠিক আছে, মন্তব্যের মধ্যে পংক্তিটা দিয়ে দিলেন, যেমন হচ্ছে কাতর উপর পঞ্চমী ডালের কথা বলছিলাম। তো এখন আপনি মনে করেন এটা ঢুকাইতে পারতেছেন না কোনোভাবে, আবার এটা জোর করে ঢুকাবেন না, যেটার সাথে যেটা যায় না ওটা আবার জোর করে ঢুকাতে যাবেন না। মূল বক্তব্যে সবসময় মূল বক্তব্য রিলেটেড পংক্তি দিতে হবে। তো পংক্তি তাহলে অন্য রিলেটেড হলে কোথায় দিবেন, উপরে দিবেন নাহলে নিচে দিবেন। ঠিক আছে, উপরে বা নিচে দিলে তখন হচ্ছে আপনার এটা কি বলে, আপনি ওটারে ওভাবে নিয়ে এসে দিতে পারবেন। ঠিক আছে, কবি জন্য এভাবে বলছিল একটা জায়গায়, বা কবি হচ্ছে এইটারই ধারণা নিয়ে সে লেখছে, অথবা কবির বা লাস্টে কবির মতে আমি বলতে চাই
কবির চিন্তা ভাবনা আমি বলতে চাই যে এই পংক্তিটা তখন দিলেন, ঠিক আছে, অথবা শুরুতেই যখন দিবেন ও পংক্তিটা দেওয়ার পরে তারপর লেখা শুরু করলেন, যেটা হচ্ছে আমরা অনেকটা ওই যে ফোকাস রাইটিং এর সময় বা রচনার সময় এরকম দেখি, ঠিক আছে, ওইভাবে করা যায়। তো এগুলো কিছু মানে শর্টকাট বুদ্ধি আছে, একটা ওই যে কুটিল বুদ্ধি যেটা বলে, এটা আপনার নিজের মধ্যে থাকতে হবে, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পেরেছি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে কিছু গুরুত্বপূর্ণ বই আছে, মূলত হচ্ছে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন কেন্দ্রিক, ইতিহাস ভিত্তিক, এই তিনটা হচ্ছে মূল। আর এখন যেহেতু লেখক নির্ভর শুরু করছে, আপনারা যে সাহিত্য পড়তেছেন প্রত্যেক সাহিত্য থেকে কিন্তু, প্রত্যেক রাইটার থেকে কিন্তু একটা না একটা বই পড়তেছেন। তো যে বইটা পড়বেন সেই বইটার একটু ডিটেলস পড়বেন। মনে করেন যেটা আপনি যেমন হচ্ছে একটু আগে বললাম আখতারুজ্জামান ইলিয়াসের জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এটা কিন্তু মাস্ট পড়তে হবে, এটা পরীক্ষাতে আসছে, সাহিত্য বিশেষ আসছে, এই জন্য পড়তে হবে আপনাকে। আর হচ্ছে আপনার চিলেকোঠার সেবা আপনি পড়ুন, ধরেন আপনি চিলেকোঠার সেবা পড়েন নাই, জাল স্বপ্ন, স্বপ্নের জাল তো পড়লেন, এটারই হচ্ছে এমন ভাবে পড়বেন যেন যদি বলে আখতারুজ্জামান ইলিয়াসের যে কোনো একটা গ্রন্থের পরিচয় দেন, আপনি ওটারই সুন্দরভাবে গুছিয়ে লিখবেন যে মুক্তিযুদ্ধ ভিত্তিক, মানে এখানে তিনটা সময়কালের কথা বলা হয়েছে, মুক্তিযুদ্ধ আগের, মধ্যকাল, পরবর্তী সময়, ঠিক আছে, তারপরে আগে কি হয়েছে, ঠিক আছে, তারপরে চিন্তা ভাবনা, তারা এটা কিন্তু একটা স্বপ্নের মধ্যে ছিল, ঠিক আছে, স্বপ্ন দেখতেছিল এরকম টাইপের, তো ওই ওখানে কি দেখলো, পরবর্তীতে কি হয়েছে, শেষে কি হয়েছে, এটা বিশ্লেষণ করবেন ওভাবে। মানে পড়ার সময় কিছু কিছু এক্সট্রা শব্দ যেটা দিয়ে এটাকে বিশ্লেষণ করা যায়, এটাকে আলাদা করে রাখবেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার একসাথে দুইটা কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে কিছু দেওয়া আছে, এটা চাইলে পড়তে পারেন, তবে এখন একটু চেঞ্জ আছে যেহেতু, তারপরেও আমি বলি যে স্টার যেগুলো আছে 4 স্টার এবং 3 স্টার যেগুলো আছে, এগুলো হচ্ছে আপনাদের কোনো না কোনো ভাবে হেল্প করবে, ঠিক আছে। আপনি যখন লিখতে বসবেন আপনাদের কোনো না কোনো ভাবে, মানে যেমন দেখা গেছে যেমন চেতনা ধর্মী, ঠিক আছে, এটাতে আপনি মনে করেন চেতনা ধর্মীর মধ্যে আপনার মায়ের কথা বলা যায় অথবা ওঙ্কারের কথা বলা যায়। তারপরে একটা আছে বাঙালির ইতিহাস ভিত্তিক, ঠিক আছে, যেমন বাঙালির ইতিহাস যদি এটা পড়া থাকে, ইতিহাস ভিত্তিক যে কোনো বইয়ের, যে কোনো একটা বইয়ের লিখেন, তখন আপনি বাঙালির ইতিহাস লিখে দিতে পারেন। সো এই জন্য হচ্ছে যে স্টার গুলো দেওয়া হচ্ছে 4 স্টার, 3 স্টার, এগুলো হচ্ছে পড়া ট্রাই করবেন, তাহলে হচ্ছে মনে করেন আপনি সেফ থাকতে পারবেন, বুঝা গেছে? আর কারো কোনো যদি প্রশ্ন থাকে করতে পারেন, নাহলে এখানে ক্লাসটা শেষ করে দেবো। ভাই আমরা প্রিলিতে যেমন প্রায় প্রচুর সাহিত্যিক পড়ছি, রিটেনে কি এত সাহিত্যিককে ডিটেলস পড়া লাগবে? না না, এত সাহিত্যিকের ডিটেলস করতে হবে না। আপনাকে এখানে সাহিত্যিকটা নির্দিষ্ট, নির্দিষ্ট বলতে আপনার, আপনি আপনার যদি 10টা প্রশ্ন হয় আপনি এখানে কমন পাবেন 7টা থেকে 8টা, আর 5টা প্রশ্ন হলে সেখানে কমন পাবেন হচ্ছে 3টা থেকে 4টা। কখনোই আপনি 5টা কমন ফেলাতে পারবেন না। ঠিক আছে, আর যদি পড়ে এটা হচ্ছে আপনার ভাগ্য ভালো, বা টিচার ভালো পড়াইছে সে হচ্ছে, বা ভাগ্য ভালো এই জন্য আপনার 5টা কমন, বাট নর্মালি 3টা থেকে 4টা কমন পড়ে, ঠিক আছে। আর একটা যেটা থাকে বা ওখানে যে দুইটাটা থাকে সেটা হচ্ছে একটু বানায়া বা ওইটা চিন্তা করে লিখতে হয়, বা অনেক সময় দেখা যায় কি আপনি এটা প্রিলিতে কোনো না কোনো ভাবে এটা রিলেট করতে পারছেন, যেমন কর্ণফুলী, ঠিক আছে, কর্ণফুলী জিনিসটা প্রিলিতে আপনি পড়ছেন, মানে শব্দটা জানেন তো, কর্ণফুলী কি নিয়ে লেখা বলেন তো দেখি? উপজাতিদের আমাদের উপজাতিদের ক্ষুদ্র হ্যাঁ, জাতিসত্তা, ক্ষুদ্র ক্ষুদ্র জাতি, জাতিসত্তা। তাহলে আপনি এখানে কাহিনীটা ওই ক্ষুদ্রখানে মানে লেখার মধ্যে ক্ষুদ্র জাতিসত্তা আনবেন খালি, আপনি তো জানেন না যে এখানে মানে কাহিনী মূল বক্তব্য মনে করেন লিখতে বসে, তখন আপনি কি করবেন, ওই পিলি থেকে একটু হেল্প পেয়েছেন ওটা দিয়েই আপনাকে কভার করতে হবে, ওই এক্সট্রা যে প্রশ্নটা থাকে, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে হয় আর কি। আর কারো কোনো প্রশ্ন? জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আহ প্রথমে শুরুতে তারেক মঞ্জুর স্যারের যে ফরম্যাটটা দিয়েছে ওই ফরম্যাট অনুযায়ী, যেহেতু দ্বিতীয় পরিচ্ছেদে কিছু লেখকের জীবনী নিয়ে বা লেখকের পুরস্কার নিয়ে লিখতে বলছে, সেখানে বিভিন্ন লেখক নিয়ে এটা রেডি করলাম। কিন্তু যে ভাই এখন যেভাবে সাজেশনটা দিলেন, এই সাজেশন অনুযায়ী যখন কোনো একটা বই বা কোনো একটা ইউনিক উপন্যাস যখন সেটার সারসংক্ষেপ লিখতে পারবো, তাহলে সেটা মানে সে লিখবো কিভাবে? কারণ এখন প্রতিটা বই কি টপ টু বটম পড়বো, নাকি আমি কি আপনার বলছি ইন্টারনেট আপনাকে থেকে? প্রত্যেকটা বই পড়তে? প্রত্যেকটা বই তো পড়তে বলে নেই। আপনার প্রশ্ন আসবে কোথেকে? প্রশ্ন আসবে হচ্ছে মানে কি বলে আপনারা, কি বললাম এতক্ষণ, আপনি তো কথাই বুঝেন না ঠিক মতো। আবার আবার একটু বলি,
সেটা হচ্ছে আপনাকে ফার্স্টে দেখাইছি যে কি কি আসছে আগে, ঠিক আছে, যে এখানে ইতিহাস ভিত্তিক, মুক্তিযুদ্ধ ভিত্তিক, ভাষা আন্দোলন ভিত্তিক বই আসছে। তা আপনি হচ্ছে এখান থেকে মনে করেন একটা একটা মনে করেন উপন্যাস একটা, নাটক একটা, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার উপন্যাস একটা, নাটক একটা, আর হচ্ছে গ্রন্থ একটা পড়লেন প্রত্যেকটার মধ্যে, তাহলে হচ্ছে তিন তিরিকা 9টা হয়ে গেল, ঠিক আছে। তারপর হচ্ছে বঙ্গবন্ধু 3টা, 12টা হয়ে গেল। এগুলো আপনাকে মাস্ট পড়তে হবে। তারপরে হচ্ছে আপনি যে বইগুলো পড়তেছেন, হ্যাঁ, কি বলে বলে মনে করেন সাহিত্য সমূহ যেসব লেখাগুলো, সাহিত্যে যেসব রাইটার গুলো ইম্পর্টেন্ট গ্রন্থ সমালোচনার জন্য, আমি মনে করি এটাই যথেষ্ট। সাহিত্যের জন্য ওয়ালিউল্লাহ, তারপর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, মানিক বন্দ্যোপাধ্যায়, তারপর হচ্ছে যে আখতারুজ্জামান ইলিয়াস, শওকত ওসমান, আরেকটা জানি কি বলে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, মানে এগুলো হচ্ছে উত্তর আধুনিকের ক্ষেত্রে বলতেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, এটা যে কতবার পরীক্ষা আসছে, ঠিক আছে, এটা বলার অপেক্ষা রাখে না, এটা আপনার দেখছেন অলরেডি। সো আপনি এখন বিভূতিভূষণের, আপনি পথের পাঁচালীটা পড়ে ফেলেন না, এখন যদি দেয় বিভূতিভূষণ রচিত যে কোনো একটা গ্রন্থের সমালোচনা, তো তখন আপনি তো পথের পাঁচালীটার আপনি অলরেডি জানেন, 3টা পর্বে 3টা জিনিস আপনি জানেন, তা আপনি লিখে দিবেন, শেষ, কমপ্লিট লেখা। কথা বলছেন, আপনাকে ফরম্যাট রেডি করে যা সাহিত্য যেখানে যা পড়ছেন, মানে এটা হচ্ছে বিভিন্ন লেখকের ক্ষেত্রে, সাহিত্যতে যা পড়ছেন ওটারে ইমপ্লিমেন্ট করবেন, তাহলে হয়ে গেছে। আর যেটা বললাম এক্সট্রা যেটা, সেটা হচ্ছে এই যে মুক্তিযুদ্ধ, ভাষা, বাংলা ইতিহাস বা বাংলা, এগুলা এগুলো হচ্ছে 3 3 9, আর হইলো আপনার কি বলে বঙ্গবন্ধুর 3টা, 12টা। এই 12টা তো আপনাকে পড়তে হবে মাস্ট, এখানে বাদ দেওয়ার কিছু নেই। সো এইগুলো আপনি, আপনার যদি 2 দিনের সময় থাকে 12টা পড়তে হবে, 2 ঘন্টা সময় থাকলে 12টা পড়তে হবে, ঠিক আছে। আর যদি 50 দিনও থাকে 12টা পড়তে হবে। এটা সময়ের সাথে কোনো রিলেশন নেই, এটা পড়তেই হবে আপনাকে। কথা বুঝতে পারছি, বুঝতে পারছি। জি ভাই বুঝছি। ভাই আমি বলছিলাম যে মানে এই 12টা পড়লাম ঠিক আছে, কিন্তু যদি ইউনিক কোনো বইয়ের ক্ষেত্রে ইন্টারনেট থেকে সাজেশন নিই, মনে করেন মাঝে মাঝে দেখা যায় যে বিভিন্ন ওয়েবসাইটে যে কোনো একটা বই নিয়ে 3 4 পেজের একটা সারসংক্ষেপ দেয়া থাকে, অথবা হুম। মাঝে মাঝে একটু দেয়া থাকে, এখন ওখান থেকে কিভাবে সাহায্য নিতে পারি? হ্যাঁ, নিতে পারেন, আমরা তো নিতাম। যেমন হচ্ছে আমি যখন রবীন্দ্রনাথ ঠাকুর পড়ছি, আপনাকে রবীন্দ্রনাথ ঠাকুরের শীতটা জানি কোথায়, একটা মিনিট দাঁড়ান, ওয়েট করেন, একটা মিনিট ওয়েট করেন প্লিজ। এই যে দেখেন রবীন্দ্রনাথের শীত, ঠিক আছে, রবীন্দ্রনাথের শীতের এখানে নাম্বারটা দেখেন, এখানে কয় পাতা লেখা আছে দেখেন তো নিচে, এখানে কত লেখা, 70, বুঝা গেছে। আচ্ছা, 70 পেজে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে পড়ছেন? আমার হিসাবে তো পড়েন নাই কোথাও। আচ্ছা যাই হোক, এখন দেখেন যেটা দেখাতে চাচ্ছি সেটা দেখেন। যেমন হচ্ছে ছোট গল্প, ঠিক আছে, ছোট গল্পে দেখেন সমাপ্তি, সমাপ্তির মধ্যে চরিত্র দেখেন, মৃন্ময়ী অপূর্ব, ঠিক আছে, কাহিনী সংক্ষেপ, কলকাতা থেকে এই, এখানে খুব শর্টকাটের মধ্যে আমি কি করছি, কাহিনী সংক্ষেপটা নিয়ে আসছি। আপনাকে এই কাজটাই করতে হবে, ঠিক আছে, যে কাহিনী সংক্ষেপটা পড়লাম, চরিত্র এটা, কাহিনী সংক্ষেপ এটা, বাস শেষ। ঠিক আছে, আপনার রিটেনের সময়, রিটেন সাহিত্যের ক্ষেত্রে সেম, অথবা জীবন ও মৃত, ঠিক আছে, কি হয়েছে, চরিত্র এটা, কাহিনী সংক্ষেপ এটা, ঠিক আছে, আপনি জাস্ট এই কাহিনী সংক্ষেপটা এখানে লেখা আছে, কাহিনী সংখ্যাটা পড়লেন, চরিত্র বললেন, কাজ শেষ। আপনারা জীবন উন্নতি দরকার নেই, আর এক্সট্রা কিছু দরকারই নেই আপনার, এভাবে হচ্ছে কাজ করতে হবে। অথবা ধরেন এক রাত্রি, এগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা, যে এক রাত্রির কাহিনী সংখ্যা, তারপর হচ্ছে জীবন ও মৃত্যুর কাহিনী সংখ্যা, এগুলো বিভিন্ন জায়গা থেকে হচ্ছে কালেকশন করা জিনিস। তো যে জিনিসটা বললাম কালেকশন করতে কোনো সমস্যা নেই, এবং এমন না যে কালেকশন গুলা ভুল লেখে, তারা আসলে পড়েই লিখে, বরং হচ্ছে যারা হচ্ছে এখনকার বই গুলা লিখছে তারা হচ্ছে না জানি না বই লিখছে, ঠিক আছে, ম্যাক্সিমাম হচ্ছে আলতু ফালতু বই লিখছে বাজারের মধ্যে, ঠিক আছে, এরা হচ্ছে জানে না, প্রশ্ন একরকম উত্তর দিছে আরেক রকম।
ঠিক আছে? আর আপনি তো প্রশ্নের উত্তরটা নিজের মতো করে বানাবেন, ঠিক আছে? যেমন আপনি যখন ইন্টারনেট থেকে দেখবেন, দেখার পরে আপনার ফার্স্টে মনে হবে যে এই প্রশ্নের উত্তরে আসলে কি কি দেওয়া উচিত, ঠিক আছে? এই প্রশ্নের উত্তরে চরিত্র দেওয়া উচিত, মূল বক্তব্য থাকা, সরি কাহিনী সংক্ষেপে এক লাইন থাকা উচিত, তারপর এটা সার্থকতা এভাবে করা উচিত। আপনার কিন্তু মাথায় ফরম্যাট আছে, ঠিক আছে? আপনি জাস্ট ওখান থেকে হেল্পটা নিবেন, এখানে এটা জিনিসটা পূরণ করতে হেল্প করবে। আর ওখানে যে বইগুলা, এই বইগুলাতে মনে করেন আগের থেকে আলতু ফালতু লেখা, ওগুলা থেকে আপনি নিলেও কিন্তু আপনার ওই ফরম্যাটের মধ্যেই আনতে হবে। আলটিমেটলি হচ্ছে আপনার মাথায় হচ্ছে মূল জায়গা, সেটা হচ্ছে ইন্টারনেট হোক আর জাহান্নাম থেকে হোক, জিনিস আইন না এখানে ইমপ্রুভ করতে হবে যে এই জায়গাতে আমার প্রশ্ন যদি এরকম হয়, আমি এই জায়গাতে এই লাইন লিখবো, এই জায়গাতে এই লাইন লিখবো। কথাটা বুঝাইতে পারছি? আপনি যেখান থেকে ইচ্ছে সেখান থেকে সাহায্য নিতে পারেন, কোনো ফ্যাক্টর নাই, কোনো সমস্যা নেই। বুঝা গেছে? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমি তাহলে আজকে রাখি, হ্যাঁ 12টা বাজে। আচ্ছা থাকো, ওকে, আল্লাহ হাফেজ।